আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার কথা শুনতে পাও কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কনফার্ম করো। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের জৈব রসায়নের দুইটা ক্লাস শেষ হয়েছিল, তাই না, লেকচার। আজকে আমরা ওই লেকচারের উপরই অনুশীলনী যে প্রশ্নগুলা, সেই প্রশ্নগুলো আমরা মোটামুটি সলভ করার চেষ্টা করব, দেখার চেষ্টা করব যে আমাদের মেডিকেলে কি রিলেটেড প্রশ্নগুলা বেশি আসে, প্লাস আমরা কিভাবে ওইগুলো সলভ করার চেষ্টা করব খুব সহজে যেন আমরা পারি। জৈব রসায়ন যেহেতু আমাদের সবসময় একটু কঠিন লাগে, তো আমরা চেষ্টা করব যে ওই জিনিসগুলো একটু সহজ করে বলার জন্য। আসো, আমরা তাহলে শুরু করে দেই, তোমরা সবাই আসছো। আচ্ছা, তাহলে আজকে হলো আমাদের C19, তাই না? আমরা 17-18-তে জৈব রসায়নের দুইটা ক্লাস করছিলাম, আজকে হলো অনুশীলনের একটা ক্লাস। আচ্ছা, আমরা ফার্স্ট একটা শুরু করি। দেখো, বলছে যে কোন জৈব যৌগ প্রথম পরীক্ষাগারে প্রস্তুত করা হয়। তোমাদের কি মনে আছে আমরা জৈব রসায়ন শুরুই করছিলাম এই লাইনটা দিয়ে, তাই না? যে প্রথম পরীক্ষাগারে কোন জৈব যৌগ তৈরি করা হয়। আমরা বলছিলাম যে জৈব যৌগকে একসময় কি চিন্তা করা হতো, যে জৈব যৌগ প্রাণ শক্তি মতবাদের মাধ্যমে তৈরি হয়, তাই না, যে প্রাণীর দেহে তৈরি হয়। কিন্তু প্রথম বিজ্ঞানী ফ্রেডরিক উইলার উনি প্রথম কি করেন, এই জৈব যৌগ আবিষ্কার করেন। কিভাবে আবিষ্কার করেন? আকস্মিকভাবে পরীক্ষাগারে। এটাই প্রশ্ন আসে যে প্রথম পরীক্ষাগারে কোনটি প্রস্তুত করা হয়। তোমরা সবাই বলছো সি। দেখো, এটার আমরা একটা বিক্রিয়া শিখছিলাম না, তোমাদের মনে আছে? বিক্রিয়াটা সহ আমরা পড়বো। আমরা কি শিখছিলাম বলো তো? আমরা বলছিলাম যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং তার সাথে হলো লেড সায়ানাইড, তাই না? এই দুইটার বিক্রিয়ায় আমাদের কি তৈরি হয়েছিল? দুইটা জিনিস তৈরি হয়েছিল। একটা হলো অ্যামোনিয়াম সায়ানাইড NH4CnO। আরেকটা কি তৈরি হয়েছিল? আরেকটা তৈরি হয়েছিল PbCl2। একটা কি বিক্রিয়া? এটা প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে আমরা লাইনটা এরকম পড়ছিলাম যে আমরা বলছিলাম যে এই যে অ্যামোনিয়াম সায়ানাইড NH4CnO, সে কি করে? তাকে যদি তাপ দেওয়া হয় তার গাঠনিক ভাবে চেঞ্জ আসে। চেঞ্জ এসে সে কি তৈরি করে? সে তৈরি করে NH2, এরপরে CO, দেন হলো NH2। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ইউরিয়া, তাই না? এটাকে আমরা কি বলি? এটা কি হিসাবে জানি আমরা? এটাকে ইউরিয়া হিসাবে আমরা জানি। সো আমরা এই সংকেতটা দেখো তো কোথায় দেওয়া আছে এর মধ্যে। তোমরা বলছো যে অপশন সি। ঠিক আছে, দেখো এই যে এখানে অপশন সি, এটা একসাথে দেওয়া আছে। এটাকে আমরা ভেঙে লিখলে লিখতে পারি, দেখো NH2 দুইটা, CO মাঝখানে একটা। ঠিক আছে, এটা হলো ইউরিয়া। তাহলে প্রথম কোন পদার্থটা তৈরি করা হয় পরীক্ষাগারে? ইউরিয়া। তোমরা বাংলাটাও মনে রাখবে, ঠিক আছে, যে কোন যৌগটা তৈরি করা হয় আমরা বলবো যে ইউরিয়া তৈরি করা হয়। ঠিক আছে, ইউরিয়া। সো আমরা বাংলাটাও মনে রাখবো এবং আমরা এখানে তোমার সংকেতটা মনে রাখবো। ঠিক আছে। আচ্ছা, এরপর এটাতে চলে আসো। দেখো তো, দেখো সেম বিক্রিয়া। দেখো এই যে অ্যামোনিয়াম সায়ানাইড, অ্যামোনিয়াম সায়ানাইড এটাকে যদি তাপ দেওয়া হয় তাহলে কি তৈরি হয়? ইউরিয়া তৈরি হয়। এটা কার সংকেত? এটা হলো ইউরিয়ার সংকেত। বলছে যে এই বিক্রিয়াটা আসলে কি ধরনের বিক্রিয়া। সহজ কথায় দেখো, বিক্রিয়াটা বোঝার জন্য আমরা জাস্ট এখানে দেখবো যে এখানে কি অনুপরমাণুর সংখ্যার কোনো পরিবর্তন হয়েছে কিনা। দেখো তো, এখানে নাইট্রোজেন যতটা দুইটা, এখানেও নাইট্রোজেন দুইটা, এখানে হাইড্রোজেন চারটা, এখানেও হাইড্রোজেন চারটা, কার্বন একটা, অক্সিজেন একটা। তাইলে এখানে কোন রকম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এবং আমরা জানি যে সমানুতার সংজ্ঞা অনুযায়ী, সমানুতার সংজ্ঞা অনুযায়ী যে এখানে ঘটনগতভাবে পরিবর্তন হয় কিন্তু সংখ্যাগতভাবে কোনো পরিবর্তন হয় না। দেখো, তাহলে সংযোজন বিক্রিয়ায় কি হয়? কিছু একটা জিনিস যুক্ত হয়, তাহলে সংখ্যার পরিবর্তন হয়। সমানুকরণ বিক্রিয়া, অপসারণ বিক্রিয়ায় কিছু একটা জিনিস কি হয়? অপসারণ হয়, তাহলে সংখ্যার পরিবর্তন হয়, অনুপরমাণুর সংখ্যা। প্রতিস্থাপন বিক্রিয়াও সেম, যে আমরা যে পড়ছি একটু আগে প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে কি হয়? অণুগুলার অবস্থার পরিবর্তন হয়। বাট আমরা যে সমানুকরণ বিক্রিয়া পড়ি, সমানুকরণ বিক্রিয়ায় কি হয় না? এখানে অনুপরমাণুর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, না ঘাটনিক পরিবর্তন হয়, তাই না? তাইলে আমরা জানি যে এই যে অ্যামোনিয়াম সায়ানাইড সে হলো একটা আয়নিক যৌগ, ইউরিয়া সে হলো একটি কি, সমযোজী যৌগ, এবং ইউরিয়া হলো কি, প্রথম জৈব যৌগ যেটা পরীক্ষাগারে তৈরি করা হয়। আচ্ছা, একজন বলছো বি, তাসরিন বলছো বি। হ্যাঁ, ঠিক আছে, এটার উত্তর কি হবে? বি। বাকি তিনটা কেন হবে না? আমরা বলছি যে সমানুকরণে অনুসংখ্যা বাড়বে, অপসারণ যদি করি অনুসংখ্যা কি হবে? এখানে কমবে। আর প্রতিস্থাপন যদি আমরা করি এখানে কি হবে? অনুর অবস্থান পরিবর্তন হবে। আচ্ছা, আমরা এর পরেরটাতে চলে আসি। দেখো, এই যে দেখো বলছে যে ইউরিয়ার ঘটনে, ইউরিয়া একটি কি যৌগ?
আমরা জানি, আমরা এর আগের ক্লাসে তোমাদেরকে কার্যকারী মূলক পড়াইছিলাম, তাই না? যে কার্যকারী মূলক হিসাবে এখানে দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট কার্যকারী মূলক দেওয়া আছে, সেটা হলো CONH2। CONH2, বলতো CONH2 এটা আসলে কোন ধরনের কার্যকারী মূলকটাকে নির্দেশ করে? আমরা বলি কি, উত্তর দাও, এটা কোন ধরনের কার্যকারী মূলককে নির্দেশ করবে? অ্যামাইডকে নির্দেশ করবে, তাই না? এটা কোন ধরনের কার্যকারী মূলককে নির্দেশ করে? এটা অ্যামাইডকে নির্দেশ করে। এখানে অ্যামাইড কোথায় আছে দেখো তো, এই যে বি। বাকিগুলা কোনোটাই না, তাই না? যেমন আমরা জানি যে অ্যাস্টার যদি আমরা চিন্তা করি, বলতো অ্যাস্টারের ক্ষেত্রে আমরা কার্যকরী মূলকটা কেমন পাই? অ্যাস্টারের ক্ষেত্রে আমরা কার্যকরী মূলক পাই যে COO, তাই না? এরপরে আমরা যদি অ্যানহাইড্রেটের কথা চিন্তা করি, তাহলে আমরা সবাই জানি এটা কি হবে, যে COO, তাই না? এটা অ্যানহাইড্রেট। আর কার্বনিল যৌগ বলতে এখানে আমরা কি বুঝাই? যেমন আমরা জানি যে তোমার কার্বিনল, এটা বলতে আসলে কি বোঝানো হয়, যে CH3OH, তাই না? এটাকে বোঝানো হয়। সো এই ক্ষেত্রে আমরা যেটা অপশনটা পাচ্ছি সেটা হলো বি নাম্বারটা, অ্যামাইড। একজন উত্তর করছো যে বি, তাহলে এটা কোনটা হবে? অ্যামাইড। তাহলে ইউরিয়া কোন ধরনের যৌগ? ইউরিয়া হলো এক ধরনের অ্যামাইড যৌগ, তাই তো? আচ্ছা, তাহলে এটার উত্তর হবে কি, বি। এবার আসো, বলছে যে নিম্নের কোনটি প্রধানত হাইড্রোকার্বন গুলাকে ধারণ করে? মানে প্রশ্নটা মানে বোঝানো হচ্ছে যে নিচের কোনটি থেকে হাইড্রোকার্বন বেশি পাওয়া যায়? হাইড্রোকার্বন মানেই তো জৈব যৌগ। তাইলে এখান থেকে আমরা দেখি, আমরা জানি যে পেট্রোলকে আমরা বিভিন্নভাবে যদি পাতন করি, এরপরে আমরা যদি তাপ দেই, পুরাই, তাহলে কি হয়, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন পাওয়া যায়। কোনো কোনো সময় মিথেন পাওয়া যায়, ইথেন, প্রোপেন, বিভিন্ন জিনিস পাওয়া যায়। এছাড়া বেনজিন থেকে শুরু করে অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া যায়। তো এই ক্ষেত্রে উত্তরটা আমরা মুখস্থই রাখবো, যে নিম্নের কোনটিতে প্রধানত হাইড্রোকার্বন ধারণ করে? ধারণ করলে বলতে এখানে আসলে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে যে নিচের কোনটি থেকে বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রোকার্বন তৈরি করা হয় বা পাওয়া যায়, আমরা বলবো পেট্রোল। বাকিগুলা থেকে কিন্তু ওইরকম ভাবে হাইড্রোকার্বন পাওয়া যায় না। আচ্ছা, এবার আসো, দেখো এটা খুবই সহজ প্রশ্ন, তাই না? আমরা একদম প্রথম ক্লাসে পড়ছিলাম যে কার্বন ধারা যে জৈব যৌগগুলো তৈরি হয় তাদের সংখ্যা অনেক বেশি, তাই না? 80 লক্ষের বেশি। আমরা এরকম একটা শব্দ পড়ছিলাম, যে জৈব যৌগের সংখ্যা, জৈব যৌগের সংখ্যা, জৈব যৌগের সংখ্যা কত? আমরা বলি জৈব যৌগের সংখ্যা অনেক বেশি। অনেক বেশি বলতে কত? 80 লাখের মতো। এখন এরপরে প্রশ্ন আসে, কেন এত বেশি? যে জৈব যৌগের সংখ্যা কেন এত বেশি, তাই না? যে কেন এত বেশি পরিমাণে পাওয়া যায় জৈব যৌগ প্রকৃতিতে? তখন আমরা কার্বনের কয়েকটা বৈশিষ্ট্য পড়ছিলাম, মনে আছে? যে কার্বনের আমরা 3টা বৈশিষ্ট্য পড়ছিলাম, যে কার্বনের 3টি বৈশিষ্ট্যের কারণে জৈব যৌগের সংখ্যা কি হয়, অনেক বেশি পাওয়া যায় বা আধিক্য পাওয়া যায় অজৈব যৌগ থেকে। আমরা কি কি পড়ছিলাম একটু মনে করো তো। আমরা প্রথম যেটা বলছিলাম সেটা হলো ক্যাটেনেশন ধর্ম, তাই না? ক্যাটেনেশন ধর্ম। তাইলে কার্বনের প্রথম যেই ধর্মটার কারণে জৈব যৌগের সংখ্যা প্রকৃতিতে অনেক বেশি পাওয়া যায়, আধ্যাত্মিক পাওয়া যায়, সেটা হলো কি, ক্যাটেনেশন ধর্ম। এরপরে আরো দুইটা জিনিস আমরা পড়ছিলাম, তাই না? যে এখানে পলিমার, পলিমার কার্বন পলিমার তৈরি করতে পারে। এরপরে আমরা আরেকটা জিনিস পড়ছিলাম কি, সমানুতা। তাহলে কার্বনের যৌগগুলা নিজেদের মধ্যে কি প্রদর্শন করতে পারে? সমানুতা প্রদর্শন করতে পারে। সো এখানে আমাদের কি হয়, এখানে দেখো, আচ্ছা, একজন লিখছো যে ক্যাটানেশন পরিমাণকরণ, আরেকটা হলো সমাণু বা সমানুতা। তাইলে এই ক্ষেত্রে কার্বনের এই 3টা বৈশিষ্ট্য থাকার কারণেই জৈব যৌগের সংখ্যা অনেক বেশি। এখানে দেখো, সব সহজ প্রশ্ন বলছে ক্যাটানেশন ধর্ম নিচের কোনটি প্রদর্শন করে? তাহলে আমাদের অপশনই দেওয়া আছে, দেখো কার্বন। তাহলে এই ক্ষেত্রে কোনটা আমাদের ক্যাটানেশন ধর্ম প্রদর্শন করে? আমরা বলবো কার্বন, তাই না? এই ক্ষেত্রে কোনটা হবে আমাদের? কার্বন। আমরা ওইগুলো একটু মনে রাখবো, যে কার্বনের কি কি বৈশিষ্ট্যের কারণে জৈব যৌগের আধিক্যতা পাওয়া যায়। এরপর এটা চলে আসো, ফুলারিন। দেখো তো তোমাদের মনে আছে কিনা ফুলারিন কাকে বলে? আমরা মনে আছে, আমরা তোমাদের বলছিলাম যে ফুলারিন হলো কার্বন এর একটি রূপভেদ, তাই না? যে কার্বনের রূপভেদ আমরা কয়েকটা পড়ি, 4টা আমরা পড়ছিলাম ক্লাসের মধ্যে। তোমরা একটু মনে করার চেষ্টা করো তো, যে আমরা মোট 4টা রূপভেদ পড়ছিলাম। কি কি? গ্রাফাইট পড়ছিলাম, হীরক পড়ছিলাম, এরপরে ফুলারিন, আরেকটা কি পড়ছিলাম? কার্বন ন্যানো পার্টিকেল, তাই না? আমরা যদি ওই 3টা নিয়ে কথা বলবো না, আমরা ফুলারিন নিয়ে কথা বলি। ফুলারিন হলো কার্বনের একটি রূপভেদ। এবার আসো, এই যে কার্বনের রূপভেদ, এই কার্বনের রূপভেদের কয়েকটা বৈশিষ্ট্য আমরা শিখছিলাম না? তাহলে ফুলারিনের কি কি বৈশিষ্ট্য আমরা শিখছিলাম, একটাবার একটু মনে করার চেষ্টা করো তো। ফুলারিনের আমরা কি কি বৈশিষ্ট্য শিখছিলাম? ফুলারিনের আমরা প্রথম বৈশিষ্ট্য শিখছিলাম যে
ফুলারিনের মধ্যে কার্বন সংখ্যা কত থাকে? আমরা বলি যে কার্বন সংখ্যা 60 থেকে 72 পর্যন্ত থাকে, তাই না? এরপরে আমরা পড়ছিলাম যে কার্বন গুলার মধ্যে কি সংকরায়ন পাওয়া যায়, sp2 সংকরায়ন পাওয়া যায়। 3 নম্বরে আমরা বলছিলাম এটা দেখতে কেমন, আমরা বলছিলাম যে এটা হলো ভূগোল আকৃতির আকৃতির। সো এই শব্দগুলো আমরা মনে রাখবো। তাইলে কার্বন সংখ্যাটা আমরা মনে রাখবো, এটাতে সংকরায়ন কি পাওয়া যায় আমরা মনে রাখবো, এবং আমরা মনে রাখবো যে এটা কি ধরনের, তাই না? এবং বুক মিনিস্টার ফুলারিন বিজ্ঞানী এটা আবিষ্কার করেন, এটাও আমরা জানি। এখানে বলছে ফুলারিন বলতে আসলে কি বোঝানো হয়। দেখো এটা কোনো পলিমারীয় যৌগ নয়, এটা ভুল। এরপরে দেখো কার্বনের, এবার দেখো এখানে শুধুমাত্র এমন না যে শুধুমাত্র যে কার্বনের C60 যৌগই থাকে, শুধুমাত্র তো কার্বন 60টা থাকলেই ফুলারিন হবে না। এখানে কার্বনের মধ্যে কি থাকতে হবে, বন্ধন থাকতে হবে। এই কারণে এই লাইনটা সত্য না যে কার্বন 60 যৌগ। অথবা কার্বনের ক্যাটেনেশনের রূপ, এটাও কিন্তু না, তাই না? যে কার্বন 60 ছাড়াও তো অনেক সংখ্যা হতে পারে। তাহলে একটা যেটা বাকি আছে সেটা হলো কি আমাদের বি, এটা হলো কার্বনের একটি কি ত্রিমাত্রিক রূপভেদ। এটা আমরা মনে রাখবো যে ফুলারিন আসলে বলতে কি বোঝানো হয়, কার্বনের একটি ত্রিমাত্রিক রূপভেদকে বোঝানো হয়। ঠিক আছে, এখানে একটু বানানটা ভুল আসছে, বাট তোমরা একটু দেখে নিও, রূপভেদ। ঠিক আছে, আচ্ছা। তাইলে ফুলারিন কাকে বলে আমরা এটা একটু বলবো। এই যে আমরা বলছিলাম কার্বনের একটি রূপভেদ, এবং এটা কেমন রূপভেদ তাহলে আমরা একটু পাশে লিখে রাখি। সে কার্বনের কেমন রূপভেদ, সে হলো কার্বনের একটি ত্রিমাত্রিক রূপভেদ। ঠিক আছে, সে হলো কার্বনের একটি কি ত্রিমাত্রিক রূপভেদ। ঠিক আছে, সংখ্যাটা আমরা মনে রাখবো বা শব্দটা আমরা মনে রাখবো। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, একজন অ্যান্সার করছো ডি, না এখানে ডি হবে না। কে এটা, এটা কেন ডি হবে না? সহজ কথা হলো এটা আসলে C60 গুলাকে কেন বাদ দেওয়া হয়েছে, সহজ। বলছে যে এখানে তো আসলে 60 ছাড়া অন্য কার্বন সংখ্যাও থাকতে পারে। ঠিক আছে, 60 বেশি পরিমাণে থাকে, বাট 60 ছাড়া তো অন্য সংখ্যাও থাকতে পারে। সো এই কারণে এটা এটা বেশি অ্যাপ্লিকেবল কোন শব্দটা, সেটা হলো ত্রিমাত্রিক রূপভেদ। এই শব্দটা বেশি অ্যাপ্লিকেবল। যেমন আমরা পড়ি না এমসিকিউর মধ্যে দেখা যায় যে দুইটা তিনটা একই রকম মনে হচ্ছে বা দুইটাই অ্যাপ্লিকেবল এই এই উত্তর হতে পারে, বাট আমরা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট যেটা ওইটাই চিন্তা করি। এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে কোনটা ধরে নেওয়া হবে, বি নাম্বারটাকে ধরে নেওয়া হবে। ঠিক আছে, যে কার্বনের ত্রিমাত্রিক রূপে। আচ্ছা, এবার আসো তো, দেখো তো বিষম চাত্তিক অ্যারোমেটিক যৌগ নিচের কোনটি? এই প্রশ্নগুলা আমরা তোমাদের সুন্দর করে পড়াইছিলাম, তাই না? যে জৈব যৌগের, আমরা যে জৈব যৌগের কি পড়ছিলাম, শ্রেণী বিভাগ পড়ছিলাম, মনে আছে? যে অ্যারোমেটিক যৌগ, এরপরে এলিফেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগের মধ্যে আবার বিষম চাক্তিক ছিল, হেটারো হেটারোসাইক্লিক বা এলিসাইক্লিক এরকম ছিল, কার্বোসাইক্লিক ছিল। এটা মুখস্থ জিনিস, আমরা মুখস্থই মনে রাখবো যে বিষম চাক্তিক অ্যারোমেটিক যৌগ কাকে বলা হয়। এখানের মধ্যে উত্তর হলো ডি, ফিরিডিন। কেন ফিরিডিন বলা হয়? এখানে কি কার্বন ছাড়া অন্য পরমাণু থাকে, তাই না? তাহলে ফিরিডিনকে কেন বিষম চাক্তিক বলা হয়? কারণ কি এখানে কার্বন ছাড়াও কি থাকে হ্যাঁ, তাসরিন বলছে উত্তর হবে ডি। তাহলে এখানে কার্বন ছাড়াও কি থাকে, কার্বন ছাড়াও অন্য পরমাণু থাকে, তাই না? এখানে আমরা ফিরিডিনের জন্য কার্বন ছাড়া অন্য পরমাণু কোনটা পাই, এটা আসতে পারে যে কোনটা থাকে। এখানে কার্বন ছাড়া আরেকটা জিনিস থাকে, সেটা হলো নাইট্রোজেন, তাই তো? তাহলে এখানে কার্বনের পাশাপাশি নাইট্রোজেন থাকে চক্রের মধ্যে, এই কারণে এটাকে বলা হয় বিষম চাত্তিক। ইংলিশে যদি আমরা বলি হেটারোসাইক্লিক, তাই না? আর কার্বোসাইক্লিক কাকে বলবা? তাহলে বেনজিনের যদি জিজ্ঞাসা করে বেনজিন তাহলে কেমন, আমরা কি বলি বেনজিনকে? আমরা বলবি কার্বোসাইক্লিক। আমরা কি বলি, কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, তাই না? এবার প্রশ্ন আসে যে কেন তুমি বলবা কার্বোসাইক্লিক অ্যারোমেটিক? আমরা বলবো এখানে শুধুমাত্র কি পাওয়া যায়, শুধুমাত্র কার্বন পাওয়া যায়, তাই তো? তাইলে এগুলো খুবই সহজ জিনিস, আমরা এগুলো বলছি তোমাদের যে এই ক্ষেত্রে কি কি পাওয়া যায় আমরা বলবো। ঠিক আছে, তাইলে বেনজিনের ক্ষেত্রে কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ বলা হয়। আর পিরিডিনে কেন বিষম চাক্তিক বলা হয়, কারণ কি এখানে কার্বন ছাড়া অন্য পরমাণু থাকে, উদাহরণ কি, যেমন নাইট্রোজেন থাকে। এরপর একটা আমাকে অ্যান্সার করো তো, বলো তো এটা কি হবে, নিচের কোনটি এলিফেটিক যৌগ? এটা তোমরা পারবা, বলো তো এলিফেটিক যৌগ নিচের কোনটি হবে? বুঝাই যাচ্ছে এখানের মধ্যে কোনটা এলিফেটিক যৌগ হবে। সহজ, কোনটা হবে এখানে এলিফেটিক যৌগ? দেখো ফার্স্টে তো ফেনল না, তাই না? এটা হলো আমাদের অ্যালোমেটিক যৌগ, তাই না? এলিফেটিক হবে না। টলুইন সেও না,
অ্যানিলিন সেও না, তাহলে বাকি আছে কে? ইথিলিন অক্সাইড, তাই না? তাইলে ইথিলিন অক্সাইড এলিফেটিক যৌগ মানে কি, এখানে কি কোনো চক্র থাকবে? থাকবে না, বাকি তিনোটাতেই কিন্তু চক্র আছে, তাই তো? তাহলে এর মধ্যে উত্তরটা কোনটা হবে? ইথিলিন অক্সাইড, তাই তো? আচ্ছা, ইথিলিন অক্সাইড। এবার প্রশ্ন আসতে পারে, ইথিলিন অক্সাইড আসলে কি ধরনের এলিফেটিক যৌগ? আমরা মনে রাখবো সে হলো হেটারো এলিফেটিক যৌগ। তোমরা কি জানো, মনে আছে যে আমরা বলছিলাম এলিফেটিক যৌগ দুই ধরনের, যে কিছু এলিফেটিক যৌগে শুধুমাত্র কার্বন থাকতে পারে, কিছু এলিফেটিক যৌগে কি থাকতে পারে, কার্বনের সাথে অন্য পরমাণু থাকতে পারে। যদি অন্য পরমাণু থাকে তাহলে তাকে আমরা কি বলি? হেটারো এলিফেটিক বলি, তাই তো? তাইলে এই ক্ষেত্রে এটার উত্তর কি হবে, যে ইথিলিন একটা এলিফেটিক যৌগ। কি, কেমন এলিফেটিক যৌগ? আমরা বলবো সে এক ধরনের হেটারো এলিফেটিক যৌগ। আচ্ছা, এরপরটা দেখো তো, বলছে নিচের কোনটি বিষম চাক্তিক যৌগ। এই যে একদম সেম প্রশ্ন, যে নিচের কোনটি বিষম চাক্তিক যৌগ, এখান থেকে বোঝা যাচ্ছে, দেখো তো কোনটা হবে। এই যে বেনজিন, সে কি বিষম চাক্তিক ছিল? না, সে কিন্তু কার্বোসাইক্লিক ছিল। বিউটেন, সে তো আমাদের অ্যারোমেটিক যৌগই হবে না। সাইক্লোহেক্সেন, সে আমাদের, সেও কিন্তু কার্বোসাইক্লিক, তাই না? তাহলে এর মধ্যে কোনটা হবে? তাহলে ফিউরান হবে, তাই তো? উত্তর সহজ। তাহলে এর মধ্যে উত্তর কোনটা হবে? ফিউরান। এভাবে আমরা উত্তর করার চেষ্টা করবো, যে আমরা বাদ দিয়ে দিয়ে যাব, যে এটা হবে না, এটা হবে না, তাহলে যেটা হবে সেটাই থাকবে উত্তর, ঠিক আছে? তাহলে এদের মধ্যে বেনজিন বলো, বেনজিন এবং সাইক্লোহেক্সেন এরা দুইজন কিন্তু অ্যারোমেটিক যৌগ, কারণ কি এরা চক্র থাকে। বেনজিন হলো কি? অসম্পৃক্ত, তাই না? আমরা বলছিলাম না বেনজিন এবং বেনজিনের মধ্যে কি থাকে? ডাবল বন্ড থাকে। ডাবল বন্ড থাকলে তাকে কি যৌগ বলা হয়? অসম্পৃক্ত যৌগ বলে। তাহলে বেনজিন হলো অসম্পৃক্ত অ্যারোমেটিক যৌগ, আর সাইক্লোহেক্সেন হলো সম্পৃক্ত। আর বিউটেন, বিউটেন তো হলো সহজ, তাই না? যে বিউটেন এই ক্ষেত্রে কি হবে? আচ্ছা, নূরজাহান উত্তর করছো এ। হ্যাঁ, এটার উত্তর হবে এ, ফিউরান। কেন এটাকে বিষম চাক্তিক যৌগ বলবা? কারণ কি এখানে কি থাকে, কার্বনের পাশাপাশি অন্য যৌগ পাওয়া যায়, অন্য পরমাণু পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এবার আসো তো এরপর একটা বলো তো, এটা এবার তোমরা এটা পারবা, যে নিচের কোনটি সুষম চাক্তিক যৌগ। এখানে সুষম বলতে আসলে কি বোঝাচ্ছে? সুষম বলতে বোঝাচ্ছে শুধু কার্বন থাকে। দেখো তো, পিরিডিন আমরা বাদ দিছিলাম, আমরা ফিউরান এটাও বাদ দিতে পারি, আমরা থায়োফিন এটাও বাদ দিব। কেন? কারণ কি এখানে কার্বনের সাথে অন্য চক্রের মধ্যে অন্য পরমাণু থাকে। তাহলে কে, শুধুমাত্র কে বাকি থাকে? ন্যাফথালিন, তাই না? তাহলে এখানে শুধুমাত্র উত্তর কি হবে আমাদের? ন্যাফথালিন উত্তর হবে, ঠিক আছে? তাইলে কেন ন্যাপথালিন উত্তর হবে বুঝতে পারছো? বাকি তিনটা কিন্তু বিষম চাক্তিক। তাহলে আমরা একটু লিখে রাখি বাকি তিনটা, এগুলা চলে আসতে পারে। বাকি তিনটা হলো কেমন? তারা হলো বিষম চাক্তিক, ঠিক আছে? তাহলে হলো বিষম চাক্তিক যৌগ। এবং প্রথম একটা যেটা, সেটাই হলো কি? ন্যাফথালিন, সে হলো সুষম চাক্তিক। সুষম চাক্তিক যৌগে আরো কয়েকটা উদাহরণ একটু মনে মনে পড়ে ফেলো। যেমন আমরা বেনজিন বলি, অ্যানথ্রাসিন বলি, তাই না? বেনজিনের ক্ষেত্রে একটা চক্র পাওয়া যায়, আর অ্যানথ্রাসিনের ক্ষেত্রে তিনটা চক্র পাওয়া যায়। আর ন্যাফথালিনের ক্ষেত্রে কয়টা চক্র পাওয়া যায়? দুইটা চক্র পাওয়া যায়, তাই না? আমরা সবাই জানি যে ন্যাফথালিনের জন্য কয়টা চক্র পাওয়া যায়? ন্যাফথালিনের জন্য পাওয়া যায় দুটি চক্র, তাই তো? এবং এই দুইটা চক্র মধ্যে আমরা কিভাবে আঁকি, এই যে এরকম একটা বেনজিন চক্র এবং আরেকটা বেনজিন চক্র, তাই তো? এবং এই দুইটা বেনজিন চক্রের মধ্যে মোট কতগুলা পাই বন্ধন থাকে বা সঞ্চালনশীল ইলেকট্রন থাকে? আমরা বলি মোট 10টি। এবং হেকেল নাম্বারটা কি তোমাদের মনে আছে? 4n+2। এখানে দেখো যে 4 × 2 + 2 = 10, এরকম আমরা পড়ছিলাম না? এই আমাদের কিন্তু এরকমও প্রশ্ন আসে যে ন্যাফথালিনের জন্য হেকেল সংখ্যা কত, তখন আমরা কি বলি? যে ন্যাফথালিনের জন্য হেকেল সংখ্যা হলো কত? 10। তাহলে এটাকে বলা হয় ন্যাফথালিনের হেকেল নাম্বার বা হেকেল সংখ্যা, দুইটাই বলতে পারো, যেটাই প্রশ্নে আসে। হেকেল নাম্বারও বলতে পারে প্রশ্নে, বা হেকেল সংখ্যাও বলতে পারে। তাহলে ন্যাফথালিনের জন্য হেকেল নাম্বার কত? আমরা বলবো 10, ঠিক আছে? 5টা বন্ধন 10টা ইলেকট্রন, হ্যাঁ ঠিক আছে। তাজরিন বলছে 5টা বন্ধন 10টা ইলেকট্রন, ঠিক আছে। এই 10টাকে কি বলে, 10 সংখ্যাটাকে কি বলবা? ন্যাফথালিনের জন্য হেকেল নাম্বার। তাহলে বেনজিনের জন্য যদি জিজ্ঞাসা করে তখন আমরা কত বলি? 6, তাই না? অ্যানথ্রাসিনের যদি 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 জিজ্ঞাসা করে আমরা কি বলি? 14। তো আমরা ওইরকম একটু মিলিয়ে পড়ার চেষ্টা করব। আচ্ছা ভাই, এটা একটু অফ রাখেন তো মাইকটা।
আচ্ছা, মাথায় থাকবে। সাউন্ড হয়েছে? আচ্ছা। আচ্ছা, সরি, আমার একটু ইম্পর্টেন্ট একটা কল ছিল। আচ্ছা, তাইলে আমরা এটা বুঝতে পারছি, হ্যাকেল নাম্বারটাও আমরা বুঝতে পারছি। এমনকি আমাদের প্রশ্ন আসে যে হ্যাকেল নাম্বার গুলা কি কি। দেখো, হ্যাকেল নাম্বার গুলা কিন্তু আমাদের জন্য খুব সহজ। আমাদের এমনও প্রশ্ন আসে যে নিচের কোনটি হ্যাকেল সংখ্যা বা নিচের কোনটি হ্যাকেল নাম্বার, আমরা এগুলো মনে রাখবো যে হ্যাকেল নাম্বার কাকে বলে, হ্যাকেল সংখ্যা বা হ্যাকেল নাম্বার কাকে বলে। যেমন আমরা বলি হ্যাকেল সংখ্যা কয়েকটা জিনিস হতে পারে, দেখো। যেমন আমরা বলি হ্যাকেল সংখ্যা হতে পারে 2, 6, 10, 14, এগুলা সবগুলো হলো হ্যাকেল সংখ্যা। এখন প্রশ্ন আসে হ্যাকেল সংখ্যাটা আমি কিভাবে নির্ণয় করলাম। ওই যে আমরা চক্রগুলার সংখ্যা বসিয়ে, ধরো কোনো চক্র না, তাইলে কত হবে, এন এর সংখ্যা 0 বসিয়ে কত পাই আমরা, 2। এবং একটা চক্র হলে 6 পাই, দুইটা চক্র হলে 10 পাই, তিনটা চক্র হলে কত পাই, 14 পাই। তাহলে আমরা একটু নিচে তোমাদের জন্য সহজ করার জন্য লিখে দেই যে প্রতি ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু, দেখো এই ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু 0, এই ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু 1, এই ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু 2, এই ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু 3। তো আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাকেল সংখ্যাটাও এমসিকিউ তে আসে যে নিচের কোনটি হ্যাকেল নাম্বার বা নিচের কোনটি হ্যাকেল সংখ্যা। আর আমরা কিভাবে হ্যাকেল সংখ্যাগুলো নির্ণয় করলাম, এই যে এন এর মান ভিন্ন ভিন্ন বসিয়ে, তাই না? যে এন এর মান শূন্য হতে পারে, চক্র শূন্য হতে পারে। চক্র শূন্য কখন হয় বলতো, যদি কার্বন সংখ্যা 5-এর কম হয়, তাই না? আচ্ছা, আমরা সামনে চলে আসি, আশা করি তোমরা বুঝতে পারছো। নিচের কোনটি হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, এটা বলো তো। এটা জাস্ট বাংলাটা ইংলিশে আসছে যে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। এই ক্ষেত্রে দেখো, এবং যৌগ নয় কিন্তু বলছে। এটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের মেডিকেলের প্রশ্ন কিন্তু এরকম আসে, তাই না? যে আমাদের মেডিকেলের প্রশ্নে আসে যে নিচের কোনটি নয়, এরকম। সো আমরা অনেক সময় কি করি, নয়টাকে দেখি না, প্রশ্ন তাড়াহুড়া করতে গিয়ে আমরা এটা মনে রাখবো। এই ক্ষেত্রে দেখো তো, এবার তোমরা সবাই পারবা, দেখো তো। আমরা পাইরলটাকে বাদ দিতে পারি, ফিউরানকে বাদ দিতে পারি, থায়োফিনকে বাদ দিতে পারি, তাহলে কে হবে বলো তো? টাইনাইট্রোটলুইন। টাইনাইট্রোটলুইন সে কি হবে? সে এক ধরনের সুষম অ্যারোমেটিক যৌগ, তাই না? মানে সে হলো কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, টাইনাইট্রোটলুইনের সংকেত কি তোমরা জানো? টাইনাইট্রোটলুইনকে আমরা কিভাবে লিখি বলো তো? আমরা এভাবে লিখি, আমরা এই যে টলুইন CH3, এটাই তো টলুইন। এই টলুইনের সাথে কি থাকে বলো তো? টাইনাইট্রো, তাহলে 3টা NO2 থাকে। 3টা NO2, এই NO2 গুলো কোন কোন জায়গায় যুক্ত থাকে দেখো। একটা হলো 2 নাম্বার কার্বনে যুক্ত থাকে। আমরা যদি নাম্বারিং করতে চাই কার্বন গুলার নাম্বারিং, তাহলে এই দেখো, এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5 এবং এটা 6। তাহলে 2 নাম্বার কার্বনে একটা নাইট্রেট যুক্ত থাকে, 4 নম্বরে একটা, 6 নম্বরে একটা। এটার নাম তুমি কি বলবা বলো তো? এটার নাম যদি বৈজ্ঞানিক ভাবে আমরা লিখতে চাই, আমরা এটার নাম এভাবে লিখি যে 2, 4, 6। এরপরে আমরা লিখি ট্রাই, এরপরে লিখি নাইট্রো, তাই না? টাই নাইট্রো। এরপরে আমরা কি লিখি? ট্রাই নাইট্রো টলুইন। এবং তোমরা কি জানো, এই ট্রাইনাইট্রো টলুইনকে আরেকটা সুন্দর নামে ডাকা হয়। এই ট্রাইনাইট্রো টলুইনকে বলা হয় TNT। এটা এটা আমাদের মনে রাখতে হবে যে ট্রাইনাইট্রো টলুইনকে আরেকটা কি নামে ডাকা হয়, TNT নামে ডাকা হয়, তাই তো? এবং আমাদের এটার ব্যবহার জানতে হবে যে TNT কি হিসাবে ব্যবহৃত হয়। TNT কিন্তু এক ধরনের বিস্ফোরক হিসাবে ব্যবহৃত হয়, আমাদের এটা মনে রাখতে হবে যে TNT আমরা কিভাবে ব্যবহার করি বা কি কোন কাজে ব্যবহৃত হয়। আমরা বলি বিস্ফোরক হিসাবে ব্যবহৃত হয়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যে সুরাইয়া আক্তার বলছো ডি, তাহলে উত্তর ডি, ঠিক আছে। এবং দেখো, ট্রাইনাইট্রোটলুইনের আরেকটা নাম কি বলবা, TNT। এবং এই ট্রাইনাইট্রোটলুইন কোন কাজে ব্যবহৃত হয় বলবা, বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা সামনে চলে আসি। দেখো তো, বলো, দেখো তো নিচের কোন যৌগটি সম্পৃক্ত। তোমাদের মনে আছে, আমি একটু আগেই বলছি সম্পৃক্ত কাকে বলবো, অসম্পৃক্ত কাকে বলবা। অসম্পৃক্ততে ডাবল বন্ড, ট্রিপল বন্ড থাকবে, তাই না? তাহলে দেখো তো, এখানের ক্ষেত্রে ইথিলিনের মধ্যে ডাবল বন্ড সে কাটা, অ্যাসিটিলের মধ্যে ট্রিপল বন্ড সে কাটা, বেনজিনের মধ্যেও কিন্তু ডাবল বন্ড থাকে, তাই না? চক্রের মধ্যে ডাবল বন্ড থাকে, সেও কাটা। তাহলে আলটিমেটলি বাকি আছে কে? ইথানল। ইথানলের মধ্যে কি কোনো ডাবল বন্ড পাওয়া যায়? পাওয়া যায় না, তাই না? আচ্ছা, এ, হ্যাঁ, ঠিক আছে। তাজরিন উত্তর করছো এ, তোমরা মোটামুটি পারতেছো। এগুলাই কিন্তু ঘুরে ফিরে প্রশ্নে আসবে, আশা করি তোমরা বুঝতে পারো এবং এগুলা তোমরা অ্যান্সার করতে পারবে আশা করি। বাকিগুলা যে অসম্পৃক্ত, এটা কি তোমরা বুঝতে পারতেছো? হ্যাঁ, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকার কারণে। তাহলে আমরা একটু লিখে দেই, বাকিগুলা হলো অসম্পৃক্ত যৌগ। তাহলে বাকিগুলো হলো কেমন যৌগ? তারা হলো অসম্পৃক্ত। প্রশ্ন হলো, এরপরে প্রশ্ন করবে যে তারা কেন অসম্পৃক্ত, কারণ কি, কেন তারা অসম্পৃক্ত, কারণ
তাহলে আমরা বলবো তারা অসম্পৃক্ত কারণ কি থাকে তাদের মধ্যে, দ্বি এবং দ্বিত্রি বন্ধন থাকে, তাই তারা কি হিসাবে কাজ করে, অসম্পৃক্ত যৌগ হিসাবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা চলে আসো আমরা সামনে যাই। দেখো তো নিচের কোন যৌগগুলোর কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, এখানে কি চাইছে, কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধির ক্রম। তাহলে আমাদের তো আগে জানতে হবে কার্বন কার্বন বন্ধন দূরত্বগুলা কি কি। দেখো তো এখানে দেওয়া আছে একক বন্ধন, এখানে দেওয়া আছে ত্রিবন্ধন, এখানে দেওয়া আছে দ্বিবন্ধন। তাহলে এখানে কার্বন কার্বন একক বন্ধন আমাদের জানতে হবে, কার্বন কার্বন দ্বিবন্ধন আমাদের জানতে হবে, কার্বন কার্বন ত্রিবন্ধন আমাদের জানতে হবে। বলো তো আমরা বলে ফেলি কোনটা কি। কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধনের দূরত্ব কত, 0.154 ন্যানোমিটার, তাই না? দ্বিবন্ধন তোমরা বলো তো, বলতে থাকো যে 0.134 ন্যানোমিটার, তাই না? এবং ত্রিবন্ধন আমরা কত বলি বলো তো, 0.120 ন্যানোমিটার। এখানে আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই, এখানে আরেকটা জিনিস বলে দিই, বলতো বেনজিনেরটা আমরা বিশেষভাবে পড়ি, তাই না? যে বেনজিন, বেনজিনের ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত পাওয়া যায় সেটাও আমরা এখানে পাশাপাশি মনে রাখবো, যে বেনজিনের ক্ষেত্রে পাওয়া যায় 0.139 ন্যানোমিটার, তাই না? এটাও কিন্তু মেডিকেলের প্রশ্ন। তাহলে দেখো বেনজিনের ক্ষেত্রে পাওয়া যায় একক বন্ধন আর দ্বিবন্ধনের মাঝামাঝি একটা, তাই না, 0.139। তাহলে এখানে দেখো সবচেয়ে বেশি কোনটার একক বন্ধন, তারপর কোনটার দ্বিবন্ধন, তারপর কোনটার ত্রিবন্ধন। তাহলে দেখো সবচেয়ে বেশি কোনটার হবে, এই যে সবচেয়ে বেশি হবে এক্স এর, এই যে এক্স এর সবচেয়ে বেশি, তারপরে কোনটা জেড, এরপর একদম লাস্টে কোনটা, আচ্ছা সরি আমরা একটু ভুল বলতেছি, এটাতে হলো একক বন্ধন, তাই না? তাহলে সবচেয়ে বেশি হলো জেড, এরপরে হলো এক্স, এরপরে হলো ওয়াই। তাহলে অ্যান্সার এটার কোনটা হবে, ডি, তাই না? বি না, এটার অ্যান্সার হবে ডি। দেখো এই যে এটা কিন্তু দ্বিবন্ধ একক বন্ধন, এই যে এটা হলো ইথেন এবং এটা হলো ইথিন, তাই না? এবং এটা হলো অ্যাসিটিলিন বা ইথাইন। তাহলে সবচেয়ে বেশি হলো জেড, এরপরে হলো এক্স, এরপরে হলো ওয়াই। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ একজন, এই যে তাসরিন বলছো বি, না এটা বি হবে না, একটু দেখে বলো। এখানে জেড হলো একক বন্ধন, তাই না? এই কারণে এটাতে সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, নূরজাহান বলছো ডি, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে ডি। আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা চলে আসি, আমরা সামনে যাই, চলো। এটা দেখো তো, বলছে এখানে একটা যৌগ দেওয়া আছে, বলছে এই যৌগে 5 নং কার্বনের পরমাণুতে কোন ধরনের সংকরায়ন বিদ্যমান। খুবই সহজ জিনিস, তুমি জাস্ট মনে রাখো সংকরায়ন তো আমরা সবাই পড়ছি, তাই না? সংকরায়ন আমরা আমরা কি পড়ছিলাম বলতো, আমরা সংকরায়ন পড়ছিলাম যে কার্বন কার্বন একক বন্ধন হলে কি সংকরায়ন, দ্বিবন্ধন হলে কি সংকরায়ন, ত্রিবন্ধন হলে কি সংকরায়ন। একটু মনে করার চেষ্টা করো তো আমরা কি কি পড়ছিলাম। আমরা পড়ছিলাম যে কার্বন কার্বন যদি একক বন্ধন হয় তাহলে হলো sp3 সংকরায়ন, যদি দ্বিবন্ধন হয় তাহলে sp2 সংকরায়ন, ত্রিবন্ধন হলে sp সংকরায়ন, তাই না? আমরা সবাই পড়ছিলাম এটা। এখানে জাস্ট আমরা চিন্তা করব, আমরা জাস্ট খুঁজে বের করব কোন কার্বনে একক বন্ধন, কোন কার্বনে দ্বিবন্ধন, কোনটাতে ত্রিবন্ধন। আমাকে জাস্ট বলবা তোমরা, দেখো তো। দেখো ফার্স্টে এক থেকে শুরু করি আমরা, ঠিক আছে, এক থেকে আমরা শুরু করি। এক থেকে আমরা যদি শুরু করি, 1 নম্বর কার্বনটাতে দেখো একটা ত্রিবন্ধন আছে, তাহলে তার ওর মধ্যে কিন্তু আছে এস পি সংকরায়ন। তাহলে 1 নম্বর কার্বনটাতে কি সংকরায়ন আছে, আমরা বলবো এস পি সংকরায়ন। ঠিক আছে, 2 নম্বর কার্বনটা দেখো, তার মধ্যেও কিন্তু ত্রিবন্ধন, তাহলে সেও কি সংকরায়ন, সেও হলো এস পি সংকরায়ন। তাহলে 2 নম্বরটাতেও কি সংকরায়ন পাওয়া যায়, এস পি সংকরায়ন পাওয়া যায়। 3 নম্বরটাতে দেখো দ্বিবন্ধন আছে, তাহলে এটাতে কি পাওয়া যাবে, sp2 সংকরায়ন। 2 নম্বরটা, 3 নম্বরটাতে কি, sp2। 4 নম্বরটাতে দেখো তো, আমরা এই উপরে লিখি 4 নম্বরটাও তো কিন্তু sp2, কারণ কি এটাতে দ্বিবন্ধন। 5 নম্বরটাতে দেখো sp3, কেন, এখানে কিন্তু দ্বিবন্ধন নাই, সবগুলাই একক বন্ধন, তাই না? তাহলে এই ক্ষেত্রে উত্তর বলো তো কোনটা হবে, হ্যাঁ যে এই যে তাসরিন বলছো সি উত্তর, এটার উত্তর তাহলে কি হবে, এটার উত্তর হবে সি। তাহলে 1 নাম্বার, এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার হলো এসপি, 3 এবং 4 হলো sp2, আর 5 নাম্বার হলো কি, sp3। তাহলে উত্তর কোনটা হবে, আমাদের উত্তর হবে সি। এখন এমন একটা প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে পারে, বলতে পারে যে এই যৌগটাই দিয়ে দিল, বলল যে sp সম্মিলিত কার্বন সংখ্যা কত, sp2 মোট কয়টা কার্বনে পাওয়া যায়, sp3 মোট কয়টা কার্বনে পাওয়া যায়। তো আশা করি তোমরা এগুলো বলতে পারবা। বলো তো, তাহলে পাওয়া যায় 2টি কার্বনে, 2টি কার্বনে। sp2 ও পাওয়া যায় কয়টি কার্বনে, 2টি কার্বনে পাওয়া যায়। আর sp পাওয়া যায় কয়টি কার্বনে, sp3 পাওয়া যায় 1টি কার্বনে, তাই না? সো এগুলো খুবই সহজ, সেম জিনিসই, বাট একটু ঘুরে আসতে পারে।
সো আমরা এই সব ক্ষেত্রেই কি করব, সব ক্ষেত্রেই আমরা সংকরায়নটা বের করার চেষ্টা করবো, যে ত্রিবন্ধন আছে না দ্বিবন্ধন আছে, ঠিক আছে। ওকে, নূরজাহান বলছো সি, তাহলে এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে সি। আচ্ছা এটা বলো, এটা আমাকে, আমরা পড়াই ফেলছি এটা, দেখো তো এটা আমাদের, আমাকে বলতে পারো কিনা। এখানে দেওয়া আছে অ্যাসিটিলিন, দেখো এখানে দেওয়া আছে অ্যাসিটিলিন, তাই না? বলছে অ্যাসিটিলিন থেকে এ নামক একটা যৌগ তৈরি হয় কিসের উপস্থিতিতে, একটু চিন্তা করে দেখো তো, কিসের উপস্থিতিতে? নিকেল এবং 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। শোনো, অ্যাসিটিলিন থেকে আমরা কি কি তৈরি করতে পারি, আমরা অ্যাসিটিলিনের বিক্রিয়াগুলো যদিও এখনো পড়ি নাই, অ্যাসিটিলিন আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে পড়বো, বা অ্যালকাইন। আমরা আজকের ক্লাসের জন্য একটু মনে রাখবো। দেখো অ্যাসিটিলিনের তিনটা বিক্রিয়া আমি তোমাদের লেখাই দিই, দেখো। এক নাম্বার, ফার্স্টে আসো, বলা হয় কি সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এটার সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করাই, কার উপস্থিতিতে? নিকেলের উপস্থিতিতে এবং 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। নিকেলের উপস্থিতিতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাইলে সহজ কথা মনে রাখবা, কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। কি তৈরি হবে? অ্যালকেন। এখানে আমরা কি করব, আমরা ডাবল দিব। এখানে আমরা কি করব, হাইড্রোজেন গ্যাসটাকে ডাবল দিব। তাহলে আলটিমেটলি কি তৈরি হবে দেখো, যে CH3 CH3। সহজ। এটা গেল 1 নম্বর বিক্রিয়া। এবার আসলে আমরা 2 নম্বর বিক্রিয়াটা পড়বো অ্যাসিটিলিনের। বলছে যে 2 নম্বরে অ্যাসিটিলিন আরেকটা বিক্রিয়া দেয়, সেটা হলো CH ট্রিপল বন্ড CH। এটার সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করাই, এবং এখানে যদি আমরা প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট নেই, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট, তাইলে তৈরি হবে CH2 ডাবল বন্ড CH2। এটা গেল 2 নম্বর বিক্রিয়া। তো অ্যালকাইন থেকে কিভাবে আমরা অ্যালকিন তৈরি করতে পারি, ঠিক আছে। এটা কত নম্বর বিক্রিয়া গেল? এটা গেল 2 নম্বর বিক্রিয়া। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা বিক্রিয়া পড়বো, দেখো। দেখো আমরা 3 নম্বরে আরেকটা বিক্রিয়া পড়বো। সি, এই বিক্রিয়াটা আমি তোমাদের পড়াইছি, যে CH ট্রিপল বন্ড CH, এটাকে যদি আমরা আয়রন এবং 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি উত্তপ্ত করি, এবং এখানে 3 অণু মিলে কি তৈরি করে? C6H6। সহজ কথায় কি তৈরি করে? বেনজিন তৈরি করে, তাই না? তাইলে এই তিনটা বিক্রিয়া আমরা একদম ছোটস্থ মুখস্থ করে ফেলবো। এখানে একজন নূরজাহান বলছো এখানে উত্তর কি হবে? এ হবে। তাহলে দেখো তো এই বিক্রিয়াটা কোনটার সাথে মিলে যায় কাছাকাছি, কোনটার সাথে? এই যে 1 নম্বর বিক্রিয়ার সাথে। তাহলে 1 নম্বর বিক্রিয়ায় কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। আমরা জানি অ্যালকেনের জন্য কি পাওয়া যায়, অ্যালকেনের জন্য এই যে এ নাম্বার উত্তর হবে, এখানে 0.154 ন্যানোমিটার হবে, তাই না? যদি সি, 3 নাম্বার বিক্রিয়াটা হতো, তাহলে কোনটা পাওয়া যেত? 0.134 139 পাওয়া যেত। যদি 2 নাম্বার বিক্রিয়াটা হতো, তাহলে কোনটা পাওয়া যেত? পাওয়া যেত হলো 0.134 ন্যানোমিটার, ঠিক আছে। সো আমরা এই জিনিসটাই, আমরা এই যে ইথাইনের এই তিনটা বিক্রিয়া মনে রাখবো, এবং এই তিনটা বিক্রিয়া থেকে সহজ প্রশ্ন, যে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত হবে, এই জিনিসটা আমরা মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, চলে আসো, আশা করি তোমরা বুঝতে পারছো তিনোটা বিক্রিয়া একদম মুখস্থ করে ফেলবা, যে অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন, অ্যালকিন এবং বেনজিন তৈরি করা যায়। আচ্ছা, এরপরেরটা আসো তো, দেখো তো, বলছে অ্যামাইডের কার্যকারী মূলক। আমরা এটা কিন্তু পড়ে ফেলছি, যে অ্যামাইডের কার্যকারী মূলক যখন আমরা ইউরিয়া পড়তেছিলাম, তাই না? ইউরিয়ার সময় আমরা পড়ছিলাম অ্যামাইডের কার্যকরী মূলক কি ছিল বলো তো? আমরা বলছিলাম CONH2। তাহলে এই ক্ষেত্রে কোনটা উত্তর হবে দেখো তো? এই যে ডি নাম্বারটা উত্তর হবে, তাই না? এটার ক্ষেত্রে কোনটা উত্তর হবে? সহজ ছিল, ডি নাম্বার উত্তর হবে। বাকিগুলো একটু মনে মনে বলে ফেলো। দেখো তো এটা এটা কি হবে? এটারটার নাম কি বলো? এটারটার নাম কি বলো? এটার নাম কি বলো? প্রথমটার নাম কি, দ্বিতীয়টার নাম কি, এবং তৃতীয় কার্যকরী মূলকের নাম কি? দ্বিতীয়টার নাম কি বলতো? নাইট্রোমূলক। তৃতীয়টার নাম কি? অ্যালডিহাইড মূলক, অ্যানিলিন মূলক, তাই না? আচ্ছা, আশা করি তোমরা পারবা, এগুলো একটু বাসায় পড়বা। তাইলে এই জিনিসটা আমরা মনে রাখবো, যে অ্যামাইডের ক্ষেত্রে কার্যকরী মূলকের সংকেত নিচের কোনটি? তাহলে এটা হলো CONH2। আচ্ছা, এখানে আসো, দেখো তো এটা কি হবে উত্তর? নিচের কোনটি নাইট্রোসো মূলকের সংকেত? নাইট্রোসো মূলক, এই ক্ষেত্রে দেখো, এটা তো নাইট্রো মূলক, এটা হলো সায়ানাইড মূলক CN, এটা হলো আইসোসায়ানাইড মূলক, তাই না? আমরা সবগুলাই জানি। এটা হলো কি মূলক? এটা হলো আইসোসায়ানাইড মূলক। এটা হলো সায়ানাইডের উল্টা,
এটা হলো আইসোসায়ানাইট। এখানে তাহলে বাকি আছে কে? সি। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে সি। তাহলে এনও, এনও এখানে কি হিসেবে কাজ করে? এনও হলো নাইট্রোসো মূলকের সংকেত, ঠিক আছে। আচ্ছা, কার্যকারী মূলক দেখো তো, এটা আমরা বলে ফেলছিলাম যে সিও ও সিও এটা কিসের সংকেত হবে? এটা কি অ্যামাইডের সংকেত হবে? না। এটা কি অ্যাস্টারের হবে? না। এটা কি কার্বক্সিলিক মূলক হবে? না। তাহলে এটা কোনটা হবে? এটা হবে অ্যানহাইড্রেট। কার্বক্সিলিক মূলক কোনটি? কার্বক্সিলিক মূলক আমরা সবাই জানি, কার্বক্সিলিক মূলক হলো কি? সি ডাবল এইচ, তাই না? সি ডাবল এইচ। তারপরে অ্যাস্টারেরটা আমরা সবাই জানি, বলো তো? আমরা জানি সি ডাবল আর। এরপরে এর অ্যামাইডেরটা তো আমরা একটু আগে বললাম যে সিও এনএইচ টু। আচ্ছা, নূরজাহান বলছো সি। তাহলে এটার উত্তর কি হবে? অ্যালকাইল অ্যাসিড অ্যানহাইড্রাইট, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এবার আসো আমরা সামনে যাই, যে নিচের কোনটি কার্যকরী মূলকের সক্রিয়তা সবচেয়ে বেশি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমাদের কি মনে আছে আমরা একটা চার্ট পড়ছিলাম না, যে কার্যকরী মূলকের সক্রিয়তার চার্ট? এই সক্রিয়তার চার্টের মধ্যে আমরা একদম সর্পের উপরে কাকে রাখছিলাম? সি ডাবল এইচ। আমরা বলছিলাম যে এই চার্টের মধ্যে সবচেয়ে উপরে যে থাকে সে হলো সবচেয়ে বেশি শক্তিশালী। এই ক্ষেত্রে দেখো তো, এই সবার মধ্যে কিন্তু দেওয়া আছে সি ডাবল এইচ, তাহলে কি অন্য কোনো দিকে আর আমাদের তাকানোর দরকার আছে? দরকার নাই। তাহলে আমরা এখানে সরাসরি উত্তর করে দিব ডি। বাট আমরা এই চার্টটা কিন্তু মাস্ট মুখস্থ রাখবো। সো এই চার্ট আমাদের জন্য মাস্ট ইম্পর্টেন্ট। আমরা মাস্ট এই চার্টটা পড়বো, এবং এখান থেকে কিন্তু মেডিকেলের কোশ্চেন আসবে। তাহলে আমরা এটা মনে রাখবো, এখান থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে। আমরা এই যে এখন সলভ করলাম, এই টাইপের একটা প্রশ্ন আসতে পারে। চারটা দিয়ে দিল, বললো নিচের কোনটি বেশি সক্রিয়, অথবা ক্রম দিয়ে আসতে পারে যে নিচের কোনটি বেশি সক্রিয়, গ্রেটার দেন, লেস দেন, এরকম চিহ্ন দিয়ে আসতে পারে। সো এই ক্ষেত্রে অ্যান্সার করতে হবে, অ্যান্সার হবে বি, তাজপিয়া সুলতানা। ঠিক আছে, উত্তর হবে কি ডি। কেন উত্তর ডি হবে? কারণ কি সে সবার উপরে থাকে, তাই না? আর যে সবার নিচে থাকে সে কি হবে? সবচেয়ে কম সক্রিয়। তাহলে আমাদের যদি এরকম কম্পেয়ার করতে বলে, আশা করি আমরা পারবো। এবং আমরা কি করব? বই থেকে চার্ট পুরাটা মুখস্থ করে ফেলবো, এবং পুরাটা মাস্ট আমাদের মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো তো, এটা দেখো তো, এটা তোমরা কম বেশি সবাই পারবা। এটার অ্যান্সার আমি অপেক্ষা করতেছি, তোমরা বলো। বলছে যে নিচের কোনটিতে অ্যালকোহলও থাকে, অ্যাসিডের কার্যকরী মূলকও থাকে? সো আমাদের তো জানতে হবে আলাদা আলাদা ভাবে এরা কারা কারা। অ্যালকোহল হলো OH, আর অ্যাসিডেরটা কি? সি ডাবল এইচ। তাহলে নিচের কোন যৌগটাতে এই দুইটাই থাকে? একটাবার একটু চিন্তা করে দেখো তো। আমরা কিন্তু পড়ছি এই যৌগটা সম্পর্কে। এটা কোনটা উত্তর হবে? এই যে নূরজাহান বলছে উত্তর হবে বি। তাহলে দেখো তো, এই ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড কি আমরা পড়ছিলাম? মনে আছে তোমাদের? কাইরাল কার্বন পড়ার সময় আমরা ল্যাকটিক অ্যাসিডকে খুব সুন্দর করে পড়ছিলাম, যে ল্যাকটিক অ্যাসিড, তার মধ্যে একটা কার্বন থাকে, কার্বনের চারটা হাত থাকে। চারটা হাতের মধ্যে কি থাকে বলতো? একটা হাতে হাইড্রোজেন, একটা হাতে OH, একটা হাতে থাকে CH3, আর একটা হাতে থাকে C+H। তাহলে এই যে চারটা হাতে চারটা জিনিস, এই ল্যাকটিক অ্যাসিডের মধ্যেই তো দেখা যাচ্ছে। ল্যাকটিক অ্যাসিডের মধ্যেই কি আছে? OH আছে, আর এটা কি আছে আমাদের? OH আছে, এবং আমাদের তাইলে OH আছে, এবং CH, C+H আছে। তাইলে অ্যাসিডের কার্যকরী মূলক এখানে পাওয়া যায়, এবং অ্যাসিডের কার্যকরী মূলক এখানে পাওয়া যাচ্ছে, এবং অ্যালকোহলের কার্যকরী মূলক এখানে পাওয়া যাচ্ছে। সো এই ক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে তাইলে? ল্যাকটিক অ্যাসিড। বাকিগুলোর সংকেত আমরা একটু বই থেকে দেখে নিব, এবং ওইগুলাতে শুধুমাত্র অ্যাসিডের কার্যকরী মূলকই পাওয়া যায়, মানে C+H পাওয়া যায়। এখানে কোনো রকম কি পাওয়া যায় না, এখানে কোনো রকম তোমার অ্যালকোহলের কোনো রকম কার্যকরী মূলক পাওয়া যায় না। সো আশা করি, নূরজাহান বলছো বি, হ্যাঁ এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে বি। আচ্ছা চলে আসো আমরা সামনে যাই তাইলে। দেখো তো, মিথাইল কার্বিনল এর সংকেত কি? মিথাইল কার্বিনলের সংকেত জানার জন্য আমাদের ফার্স্টে জানতে হয় কার্বিনলের সংকেত নিচের কোনটি। বলতো কার্বিনলের সংকেত নিচের কোনটি? আমরা বলছিলাম একদম প্রথম ক্লাসে আমরা পড়ছিলাম যে কার্বিনল মানে হলো CH3OH। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কার্বিনল, তাই না? তাইলে এটার সাথে এখন যেই যুক্ত হোক তার নাম কেমন হবে? ওই অনুযায়ী, তাই না? যেমন মিথাইল কার্বিনল বলতে এখানে কি যুক্ত থাকবে? মিথাইল কার্বিনল মানে এটা হবে এরকম, যে CH3, এরপরে কার্বিনল CH3OH। এই ক্ষেত্রে দেখো তো,
কোনটা উত্তর এরকম দেওয়া আছে, CH3OH এক নাম্বারটা, এই যে 2 নাম্বারটা। আচ্ছা সরি, এখানে আমরা একটু ভুল লিখছি, সেটা এখানে হবে আমাদের CH2, তাই না? এই ক্ষেত্রে হবে আমাদের কি, এটা হবে CH2OH। এটা হলো কার্বিনলের সংকেত, তাহলে এটার সাথে যদি CH3 আমরা যুক্ত করি, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা কোনটা হবে? অ্যান্সারটা হবে আমাদের সি, তাই না? তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা আমাদের কি হবে? অ্যান্সারটা হবে আমাদের সি। তাইলে এই ক্ষেত্রে আমরা মনে রাখবো এটা হবে CH2OH, ঠিক আছে? সো এটা হবে কার্বিনলের সংকেত CH2OH। আর মিথাইল কার্বিনল বললে সামনে কি যুক্ত হবে? মিথাইল কার্বিনল বললে সামনে CH3, একটা মিথাইল মূলক যুক্ত হবে, ঠিক আছে? সো এটার উত্তর হবে সি। এই যৌগটা ইউপেক পদ্ধতিতে এটার নামকরণ কি হবে? এই যৌগটার নামকরণ দেখি তোমরা কে কে বলতে পারো। এই যৌগের নামকরণটা একটু দেখো তো, বলো এই যৌগের নামকরণটা কি হবে? আচ্ছা, এই যৌগের নামকরণের জন্য আমরা কি করছিলাম মনে আছে? আমরা ফার্স্টে নাম্বারিং করতাম। আমরা কিভাবে নাম্বারিং করবো এই যৌগটাকে বলো তো? যে আমরা এখানে CHO, এটাকে ধরে নিবে 1 নাম্বার কার্বন, তাই না? এরপরে আমরা লিখবো 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, এবং আমরা লিখবো 4 নাম্বার কার্বন। তাইলে 2 নাম্বার কার্বনে একটা কি থাকে? একটা ক্লোরাইড মূলক যুক্ত আছে, তাই তো? তাই নামটা কি হবে দেখো তো? আমরা বলবো 2 ক্লোরো। এবার আসো দেখো, 4টা কার্বন, 4টা কার্বন হলে নাম হবে বিউট, তাই না? বিউট থেকে আসবে। আর যেহেতু CHO আছে, এটা নাম হবে এল, তাই না? নামটা হবে বিউটানেল। দেখো তো কোথায় লেখা আছে 2 ক্লোরো বিউটানেল? এটার উত্তর হবে এ। এটার উত্তর কি হবে? এ, 2 ক্লোরো বিউটানেল। সুরাইয়া আক্তার লিখছো এ, ঠিক আছে, এটার উত্তর কি হবে? 2 ক্লোরো বিউটানেল। আচ্ছা, আচ্ছা চলে আসো, আমরা সামনে যাই। এবার এটা দেখো, এই যৌগটা দেখো, যে এই যৌগটার নামকরণ আমরা কিভাবে করব। এই যৌগের নামকরণ করার জন্য আমাদেরকে একটু ভেঙে লিখতে হবে। এই যৌগটা যদি আমরা না ভেঙে লিখি আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। দেখো, আমরা এটাকে লিখবো CH2H2C, এরপরে আমরা লিখবো সি, ডাবল বন্ড সি। এখানে একটা হবে CH, এখানে একটা হবে CH3, এখানে একটা হবে CH3H3, এবং এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে, আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের কি হবে? CH2OH। আচ্ছা, আচ্ছা সরি, আমার একটু ভুল হয়েছে। CH2OH, এখানে আমি দুইটা দিয়ে দিছি ডাবল, তাই না? এটা হবে না, একটা একটা কম হবে। আচ্ছা, এবার 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 নামকরণটা সহজ, দেখো তো। এই নামকরণটাকে আমরা কিভাবে করব বলো তো? এটার নামকরণ আমরা কিভাবে করব? এটার নামকরণে আমরা নাম্বারিং কোথা থেকে করব? আমরা নাম্বারিং করব হলো এখান থেকে। OH কে আমরা প্রথম কার্বনে রাখবো 1 নাম্বার। এটাকে আমরা কি লিখবো? এটাকে 1 নাম্বার দিব, এটাকে 2 দিব, এটাকে দিব 3। তাহলে দেখো তো এটার নামকরণ কি আসে? নামকরণ আসবে হলো, ফার্স্টে আমাদের মিথাইল মূলকটাকে লিখতে হবে 2 মিথাইল। এরপরে দেখো প্রোপিন, তাই না? এটা একটা 3 কার্বন বিশিষ্ট, যেহেতু প্রোপিন, প্রোপিন 1 অল। দেখো 2 প্রোপিন, 2 প্রোপিন, এখানে কেন বলছে 2 প্রোপিন? কারণ কি 2 নাম্বার কার্বনে কি দ্বিবন্ধনটা যুক্ত, তাই না? সো এটার উত্তর কি হবে? উত্তর হবে এ। নূরজাহান বলছো এ, ঠিক আছে, এটার উত্তর কি হবে? উত্তর হবে এ। আচ্ছা, এই যৌগের নামকরণটা বলো। সেম জিনিস, আমরা কিভাবে নাম্বারিং করব বলো তো? আমরা এইভাবে নাম্বারিং করব, 1 2 3। আমরা ওইভাবেও 3 লিখতে পারতাম বা এইভাবেও 3 লিখতে পারতাম, দুইটাই সত্য। যেভাবেই লিখে আমাদের নামকরণ সেম আসবে। তাহলে এখানে কি হবে দেখো তো, 2 নাম্বার কার্বনে একটা কি যুক্ত আছে? একটা মিথাইল মূলক যুক্ত আছে। সো এটার নাম হবে 2 মিথাইল। এবার দেখো 3 কার্বন বিশিষ্ট যেহেতু, সো এটার নাম কি হবে? প্রোপানেল, তাই না? এবং 1 নাম্বার কার্বনে CHO আছে, এ কারণে এটার নাম হলো 2 মিথাইল প্রোপানেল 1, তাই না? বা আমরা শুধু 2 মিথাইল প্রোপানেলও বলতে পারতাম, বা এটাকে এমনও লিখতে পারতাম যে 2 মিথাইল প্রোপ 1 এল। সবই সত্য, যে যেভাবেই লিখতে চাও তাহলে ওইভাবেই সত্য হবে। তাহলে 2 মিথাইল প্রোপ 1 এল, ঠিক আছে? আচ্ছা, তাইলে আশা করি তোমরা বুঝতে পারছো। সো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে সি। আচ্ছা চলে আসো, আমরা যাই এরপরে সামনে। আচ্ছা, এবার দেখো তো এই যৌগটার নামকরণ আমাকে তোমরা বলো। একটু সময় নাও, এই যৌগের নামকরণটা একটু দেখো। আচ্ছা,
আমি আমি তোমাদের একটু ভেঙে লিখে দিই, দেখো তাইলে দেখবা তোমাদের জন্য সহজ হবে। দেখো একটা হলো সি, এখানে একটা সিএল, এখানে তিনটা CH3 আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3, তাই না? তিনটা CH3 আমরা লিখতে পারি। এটা নাম্বারিং আমরা কিভাবে করব, কিভাবে গেলে বড় শিকল পাওয়া যাবে? দেখো তো আমরা এটাকে এভাবে লিখতে পারি না, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, তাই না? তাইলে কয়টা শাখা এখানে দেখা যাচ্ছে? দুইটা শাখা, একটা মিথাইল আর একটা হলো ক্লোরাইড। তাইলে নামটা কি হবে? 2-chloro-2-methyl-propane। এখানে বলো তো কেন আমরা ক্লোরাইডটাকে আগে লিখবো, ক্লোরাইড নামটাকে কেন আমরা আগে লিখবো, আগে লিখবো? কেন ক্লোরাইডের নামটাকে আগে লিখবো? কারণ কি ক্লোরাইডে আসলে আমরা বলছিলাম না অ্যালফাবেটিক্যালি আমাদের লিখতে হয়, তাহলে অ্যালফাবেটিক্যালি বলো তো, ক্লোরাইডের মধ্যে থাকে সি আর মিথাইলের মধ্যে থাকে কি এম। ক্লোরাইডের মধ্যে থাকে সি, মিথাইলের মধ্যে থাকে এম, তাহলে সি আগে আসে না এম আগে আসে? সি আগে আসে, সো ক্লোরাইডের নামটা আগে লিখতে হবে। সো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে তাইলে এ, 2-chloro-2-methyl-propane। ঠিক আছে, সুরাইয়া আক্তার বলছো এ। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে ক্লোরাইডের নামটা কেন আগে লিখলাম? কারণ কি এখানে অ্যালফাবেটিক্যালি সি আগে আসে এম এর থেকে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এটা দেখো, এটা একটু মুখস্থ রাখো যে প্যারাসিটামলের জন্য কোন মূলক পাওয়া যায়। আমরা যখন ফেনল পড়বো বা তোমরা যখন ফেনল পড়বা, তখন ফেনল থেকে প্যারাসিটামল উৎপাদন খুব ইম্পর্টেন্ট। আমরা আজকের জন্য একটা এমসিকিউ মনে রাখতে পারি যে ফেনল থেকে তৈরি করা হয়। ঠিক আছে, তাইলে প্যারাসিটামল কোথা থেকে তৈরি করা হয়? ফেনল থেকে তৈরি করা হয়। এবং প্যারাসিটামল শব্দটার সাথে তোমরা সবাই কম বেশি পরিচিত। আমরা নাপা বা এইস যে ট্যাবলেট গুলা, সেগুলো আসলে এক ধরনের কি প্যারাসিটামল ট্যাবলেট। এই প্যারাসিটামল কোথা থেকে তৈরি করা হয়? ফেনল থেকে। এবং মনে রাখো, মুখস্থই রাখো, এটার ক্ষেত্রে কোন কার্যকরী মূলকটা পাওয়া যায়? NH CO CH3। তাইলে এটার ক্ষেত্রে কি পাওয়া যায়? NH CO CH3। আচ্ছা, তাইলে এটা মুখস্থ রাখো, এবং প্যারাসিটামল কোথা থেকে তৈরি করা হয় এটাও মনে রাখো। ঠিক আছে, আচ্ছা চলে আসো এরপরেরটা আমরা একটু দেখি। আচ্ছা, দেখো এবার বলছে যে মেটামার সমাণু। আমরা যখন তোমাদের সমানুতা পড়াইছিলাম, তোমাদের কি মেটামার, টটোমার এই জিনিসগুলো আমরা পড়াইছিলাম না? মেটামারিজম, টটোমারিজম। তোমাদের কি মনে আছে মেটামার সমাণু কাকে বলে? আমরা বলি মেটামার সমাণু হলো যে, আমরা এরকম একটা সংখ্যা তোমাদের বলছিলাম না, যে কার্যকারী মূলকের দুই পাশের কার্বন সংখ্যার ভিন্নতা, সংখ্যার ভিন্নতা। তাহলে দুই পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমানতা পাওয়া যায় তাকে আমরা কি বলি? মেটামারিজম বলি। এই ক্ষেত্রে দেখো, মেটামারিজম পাওয়া যায় কোথায় কোথায়, একটু চিন্তা করলেই পারবে। মেটামারিজম পাওয়া যায় হলো ইথারে, তাই না? আমরা বলছিলাম না ইথারে পাওয়া যায়। এরপরে আমাদের কোথায় পাওয়া যায়? 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যামিন, এগুলাতে পাওয়া যায়। এই চারটা সংকেতের মধ্যে কোন সংকেতটা দিয়ে ইথার তৈরি করা যায়, এটা একটু মাথায় নিলেই তোমরা পারবা। তোমাদের কি মনে আছে আমরা এরকম পড়াইছিলাম তোমাদের যে CnH2nO, এবং আমরা আবার আরেকটা পড়েছিলাম CnH2n+2O। আমরা বলছিলাম প্রথমটা দিয়ে কি তৈরি করা যায় এবং পরেরটা দিয়ে কি তৈরি করা যায়। একটু মনে করার চেষ্টা করো তো, প্রথমটা দিয়ে কি কি তৈরি করা যায়? প্রথমটা দিয়ে তৈরি করা যায় অ্যালডিহাইড, অ্যালডিহাইড। আর কি তৈরি করা যায়? আর তৈরি করা যায় হলো কিটোন, এই সংকেতটা যদি থাকে। এবং পরেরটা দিয়ে দুইটা জিনিস তৈরি করা যায়, কি কি? ফার্স্টে তৈরি করা যায় অ্যালকোহল, এরপরে কি তৈরি করা যায়? এরপরে তৈরি করা যায় হলো ইথার। এই ক্ষেত্রে একটু দেখো তো কোন সংকেতটা পাওয়া যাচ্ছে এরকম যে CnH2n+2, এই যে বি নাম্বারটাতেই পাওয়া যাচ্ছে, বাকিগুলো কিন্তু এটার সাথে মিলে না। তাহলে বি দিয়ে কিন্তু আমরা ইথার তৈরি করতে পারি, তাই না? ইথার যদি আমরা তৈরি করতে পারি, তাইলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলতো? বিটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এভাবে লিখতে পারি না, CH3O, এরপর আমরা লিখতে পারি C3H7, এটা একটা যৌগ। অথবা আমরা লিখতে পারি C2H5O, C2H5। দেখো দুইটা সেম যৌগ, বাট দুইটার দুই পাশে কিন্তু কার্বন সংখ্যার সংখ্যা ভিন্ন, তাই না? এক পাশে হলো 1 এবং 3, আরেকটার জন্য 2 2। তাহলে দুইটাই পরস্পর সমাণু, সবকিছু সেম,
বাট কার্যকারী মূলকের দুই পাশের সংখ্যা ভিন্ন। সো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মেটামার। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে বি। ঠিক আছে, ওকে। আশা করি তোমরা বুঝতে পারছো এটার অ্যান্সার কি হবে, বি। আচ্ছা, এবার আসো টটোমার সমাণু। মেটামার তো আমরা পড়ছি, টটোমার সমানুতা বলতো আমরা কিভাবে নির্ণয় করি? আমরা পড়ি যে কিটোনের ক্ষেত্রে টটোমার কোথায় পাওয়া যায়? কিটোনে পাওয়া যায়। টটোমার সমাণু কোথায় পাওয়া যায়? আমরা বলি কিটোন। এবার আবারও সামনের স্লাইডটাতে একটু চলে আসি। দেখো তো কিটোন আমরা কিভাবে পাবো? CnH2nO, এই সংকেতটা যদি মিলে যায়, দেখো তো এই চারটা সংকেতের মধ্যে একটা সংকেতই এমন, দেখো এই যে CnH2nO, সেটা হলো এক নাম্বারটা, তাই না? তাহলে এটা দিয়ে আমরা একটা কি তৈরি করতে পারবো? আমরা একটা কিটোন তৈরি করতে পারবো। এটা দিয়ে আমরা একটা কি তৈরি করতে পারবো? কিটোন তৈরি করতে পারবো। এবং এই কিটোনটাকে কি বলবা? এরকম আমরা লিখি না CH3CO CH3? তাহলে এটা হলো অ্যাসিটোন, তাই তো? বা আমরা আমরা এটাকে কিটোন বলি, অ্যাসিটোন। এই অ্যাসিটোন কি প্রদর্শন করে? টটোমার প্রদর্শন করে। তাহলে সকল কিটোন গুলা নর্মালি কি প্রদর্শন করে? টটোমার সমানুতা প্রদর্শন করে। এবং এই ক্ষেত্রে যেহেতু এক নাম্বারটা দিয়েই আমরা একটা কিটোন তৈরি করতে পারবো, সো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 1। ঠিক আছে, আচ্ছা, চলে আসে এরপরটাতে আমরা দেখি। দেখো তো প্রোপানন সাধারণত কোন ধরনের সমানতা প্রদর্শন করে? এই যে একটু আগে পড়লা, প্রোপাননের সংকেত মনে আছে? CH3CO CH3। তাহলে প্রোপানন এক ধরনের কি কিটোন, তাই না? তাহলে প্রোপানন এক ধরনের যদি কিটোন হয়, কিটোন কি ধরনের সমানতা দেখায়? আমরা বলি কিটোন দেখায় হলো টটোমারিজম সমানতা দেখায়, তাই না? তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কি হবে? আমাদের সি। তোমরা কি এই বিক্রিয়াটা পারো? এই বিক্রিয়াটা আমাদের পারা লাগে যে প্রোপানন কিভাবে সমানুতাটা দেখায়। আমরা বলি CH3CO CH, ঠিক আছে? এটাতে কি বিক্রিয়া হয় এটা আমরা একটু দেখি। দেখো ফার্স্টে কি হয়? ফার্স্টে এই যে কার্বনের এই বন্ধনের দুইটা ইলেকট্রন কার কাছে চলে যায়? অক্সিজেনের কাছে। তাহলে অক্সিজেন পার্শিয়ালি নেগেটিভ, কার্বন পার্শিয়ালি পজিটিভ। এরপরে কি হয়? কার্বন পার্শিয়ালি পজিটিভ হওয়ার কারণে এখান থেকে দুইটা ইলেকট্রন কার্বন নিজের কাছে টান দেয়। কার্বন যদি এখান থেকে দুইটা ইলেকট্রন নিজের কাছে নিয়ে যায়, হাইড্রোজেনটা কি হবে? এখানে পজিটিভ হিসাবে মুক্ত হবে। হাইড্রোজেন পজিটিভ তখন কি করে? অক্সিজেনের সাথে গিয়ে যুক্ত হয়। তাহলে আলটিমেটলি আমরা কি পাই? দেখো তো এটার কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা CH3 এর কোনো পরিবর্তন পাবো না। এখানে দেখো এখানে একটা ডাবল বন্ড হয়ে যাবে, যেহেতু দুইটা ইলেকট্রন আসছে। আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এখানে কি থাকবে? CH2। আর এই পাশে কি হয়ে যাবে? দেখো তো এই পাশে হয়ে যাবে OH। তাহলে এই যৌগটা তৈরি হয়। ওই যৌগটার নাম কি? ওই যৌগটার নাম হলো 1 2 3। তাহলে আমরা বলি যে প্রোপ ওয়ান, কি বলি আমরা এটাকে? আমরা এটাকে বলি যে প্রোপ 1 in 2 all, তাই না? এটার নাম কি? এটার নাম হলো প্রোপ প্রোপ 1 in 2 all। এবং এই কারণে দেখো এখানে একটা অল বা অ্যালকোহল তৈরি হয়, এবং এখানে একটা ইন বা দ্বিবন্ধন তৈরি হয়। এখানে টটোমারকে আরেকটা কি নাম বলা হয়? কিটো ইনল সমানুতা বলা হয়, তাই না? এই কারণে বলা হয়। সো এটার উত্তরটা কি হবে? উত্তরটা হবে সি। এটা দেখো তো যে কোন ধরনের সমানুতা প্রদর্শন করে এই যৌগটা। দেখো আমরা বলছিলাম মনে আছে যে দ্বিবন্ধন যদি থাকে, দ্বিবন্ধন থাকলে স্বভাবত কোন ধরনের সমানুতা পাওয়া যায়? জ্যামিতিক সমানুতা পাওয়া যায়, তাই না? যে দ্বিবন্ধন থাকলে আমরা এইভাবে লিখি না যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা CH3 এবং এখানে একটা CH3। তাহলে এখানে এটাকে কি সমানুতা বলা হয়? এটাকে বলা হয় সিস সমানু। এটাকে কি সমানু বলে? এটাকে বলা হয় সিস সমানু। কেন? কারণ কি একই দিকে দুইটা জিনিস থাকে, তাই না? সেম ভাবে কি থাকে? ট্রান্স সমানু থাকে। ট্রান্স সমানুটা কেমন থাকে? C+C, উপরে এইচ, এই পাশে হলো CH3। তাইলে এ পাশে হলো CH3, এ পাশে এবার CH3, এ পাশে হলো এইচ। তাহলে এটাকে কি ধরনের সমানুতা আমরা বলি? এটাকে আমরা বলি ট্রান্স সমানু। তাইলে এই জিনিসটা আমরা পড়বো যে সিস সমাণু ট্রান্স সমাণু পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে কোন সমাণুটা পাওয়া যাবে? আমাদের জ্যামিতিক সমাণুটা পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। ডি, উত্তর কি হবে? ডি। ঠিক আছে, নূরজাহান বলছে উত্তর হবে কি? ডি। আচ্ছা, আমরা এরপর এটাতে চলে আসি। দেখো তো কাইরাল কার্বন
মনে আছে তোমাদের, আমরা তোমাদের পড়াইছিলাম কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন গ্লুকোজে কয়টি থাকে? এটা বোঝার জন্য কি করতে হবে, গ্লুকোজের চিত্র আঁকতে হবে। আসো আমরা একটু দেখি গ্লুকোজ কেমন দেখতে। আমরা লিখি যে CHO, এরপরে 2 3 4 5 6, 6 নাম্বারটা থাকে CH2OH। এবার বাকি হাতগুলাতে কি থাকে বলতো, একটাতে OH, এরপরে H, এরপরে HOH, এরপরে আসো OH, এরপরে HOH, তাই না? এটা হলো গ্লুকোজ। এবার আসো গ্লুকোজের ক্ষেত্রে দেখো তো কাইরাল কার্বনের সংখ্যাটা একটু দেখো তো। এই দেখো, ফার্স্টে আসো, এটা কি কোনো কাইরাল কার্বন হবে না? এর পরেরটা কাইরাল কার্বন, এর পরেরটাও একটা কাইরাল কার্বন, এর পরেরটাও একটা কাইরাল কার্বন, এর পরেরটাও একটা কাইরাল কার্বন। তাহলে কে কাইরাল কার্বন না? এখানে দেখো তো, দুইটা কাইরাল কার্বন না, বাকি চারটা কাইরাল কার্বন। তাহলে এখানে সংখ্যা কোনটা হবে? বি অ্যান্সার। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে কয়টা কাইরাল কার্বন পাওয়া যায়? চারটি, এবং অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি, তাই না? যে চারটি কাইরাল কার্বন পাওয়া যায়। এটা দেখো তো, কিটোইনল, এই যে আমি একটু আগে বলছি তোমাদের যে কিটোইনল, কিটোইনল সমানুতা, এটা আরেকটা কিসের নাম? টটোমারিজমেরই আরেকটা নাম, কিটোইনল, তাই না? তাহলে টটোমারিজম কে দেখায়? টটোমারিজম দেখায় হলো কিটোন, তাহলে কিটোইনল কে দেখাবে? কিটোন দেখাবে। তাহলে এখানে নিচের মধ্যে দেখো তো কিটোন কোনটা দেওয়া আছে? সেবাত, সেবাত, সেবাত। আমাদের অ্যান্সার কি হবে? প্রোপানোন, তাই না? তাহলে প্রোপানোন এখানে কি হিসেবে কাজ করবে? এখানে কিটোন হিসেবে কাজ করবে। দেখো এখানে কিন্তু দুইটাই অ্যান্সার হতে পারে, এই যে ডি নাম্বারটাও অ্যান্সার হতে পারে, বাট বেশি অ্যাপ্রোপ্রিয়েট হলো বি। আমরা তোমাদের বলছিলাম যে বেশি অ্যাপ্রোপ্রিয়েট যেটা, ওইটা নিয়ে আমরা কাজ করি, তাই না? আচ্ছা, এটা দেখো তো, বলছে যে ডাইমিথাইল ইথার এবং ইথানল পরস্পর কি ধরনের সমান। এবার আসো, আমরা যে একটা জিনিস তোমাদের পড়াইছিলাম এই যে এই ক্লাসেই কিছুক্ষণ আগে, যে CnH2n+2O, এবার আমরা লিখছিলাম CnH2nO। প্রথমটা দিয়ে দুইটা জিনিস পাওয়া যায়, প্রথমটা দিয়ে দুইটা জিনিস পাওয়া যায়, এই সংকেত দিয়ে, এই সংকেত দিয়ে আবার দুইটা জিনিস পাওয়া যায়। প্রথম সংকেত দিয়ে যে দুইটা জিনিস পাওয়া যায় সেগুলো কি কি আমরা বলছিলাম বলতো? আমরা বলছিলাম ইথার, এবং আমরা বলছিলাম কি? অ্যালকোহল, অ্যালকোহল। পরের ক্ষেত্রে আমরা কি বলছিলাম দেখো তো, আমরা বলছিলাম অ্যালডিহাইড, অ্যালডিহাইড। এরপর আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম কিটোন। আচ্ছা, তাহলে এই যে অ্যালডিহাইড এবং কিটোন, ইথার এবং অ্যালকোহল, এরা পরস্পর কি? এদের ক্ষেত্রে সমানুতা, কি ধরনের সমানুতা পাওয়া যায়? কার্যকারী মূলকের ভিন্নতার কারণে সমানুতা পাওয়া যায়। সো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কার্যকারী মূলক সমানুতা। দেখো তো এখানে কোথায় লেখা আছে কার্যকারী মূলক সমানুতা? সি নাম্বার। তাহলে অ্যান্সার এটার কি হবে? অ্যান্সার হবে সি। ঠিক আছে। সো এই ক্ষেত্রে এটাতে কোন সমানুতা পাওয়া যায়? কার্যকারী মূলক। কার্যকারী মূলক সমানুতা আমরা আরেকটা পড়ছিলাম, তোমাদের মনে আছে? আমরা বলছিলাম যে এরকম, যে CnH2nO2, বলতো এই ক্ষেত্রে কোন দুইটা জিনিস আমরা তৈরি করতে পারি? এই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস তৈরি করতে পারি, কি কি? আমরা এই ক্ষেত্রে তৈরি করতে পারি অ্যাস্টার, অ্যাস্টার, এবং এই ক্ষেত্রে আমরা তৈরি করতে পারি অ্যাসিড, তাই না? আচ্ছা, আর এবার আসো, এই যে ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথারের সংকেত তোমরা জানো না? কি হবে? CH3OCH3, এটা হলো ডাইমিথাইল ইথার। আর যদি ইথানলের সংকেত জিজ্ঞাসা করে তাহলে C2H5OH। এই দুইটাই হলো সেম সমানুতা, এবং এদের সংকেত দুইটাই CnH2n+2O দিয়ে প্রকাশ করতে পারো। এবং এরা দুইজনই পরস্পর কি সমাণু? এরা দুইজনই পরস্পর কার্যকরীমূলক সমান। আচ্ছা, তাহলে অ্যান্সার হবে সি। দেখো তো এইটা, দেখো তো নিচের কোন যৌগটি আলোক সক্রিয়? বলো তো কিভাবে আমরা আলোক সক্রিয় যৌগ নির্ণয় করতে পারি? আমরা নির্ণয় করতে পারি কাইরাল কার্বন দেখে, তাই না? একটু চিন্তা করে দেখো, কাইরাল কার্বন খোঁজার চেষ্টা করি আমরা। দেখো তো 4 নম্বরের একটা কার্বন আছে কাইরাল, এই যে এটা, এটা এই কার্বনটা দেখো, এই কার্বনটার দিকে একটু তাকাও। এই কার্বনটা কি কোনো কাইরাল কার্বন? না কিন্তু, কারণ কি এখানে দুইটা হাইড্রোজেন থাকে, তাহলে সে কিন্তু কাইরাল কার্বন না। এখানে দেখো তো, এই যে এই কার্বনটার দিকে একটু তাকাও, এই কার্বনটা, এই কার্বনটাও কিন্তু কাইরাল কার্বন না, কারণ কি দুইটা সেম জিনিস থাকে। এই কার্বনটাও কাইরাল কার্বন না, কারণ কি দ্বিবন্ধন আছে, তাহলে এটাও বাদ, এটাও বাদ। এটাতে দেখো তো, এটা দেখো তো, এই এই যৌগটা,
এটাতে এই যে এই কার্বনটা যেটা, এটা তো দুইটা হাইড্রোজেন থাকে, এই কার্বনটা তো এই যে দুইটা অক্সিজেন থাকে, তাই না? অক্সিজেনের দ্বিবন্ধন, তাহলে এটাও বাদ। তাহলে বাকি আছে কি এই কার্বনটা, এই যে দেখো এই কার্বনটা কিন্তু এক ধরনের কাইরাল কার্বন, কারণ কি এটা চার হাতে চারটা জিনিস। সো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে এ। আচ্ছা, তাহলে এটার উত্তর কি হবে? এ। কেন? কেন বললা এই যৌগটা আলোক সক্রিয়? কারণ কি এখানে কি থাকে? কাইরাল কার্বন থাকে, তাই তো? আচ্ছা, আমরা বলছিলাম না যে আলোক সক্রিয় হওয়ার জন্য মোট চারটা শর্ত লাগে, তার মধ্যে প্রথম শর্তটা কি ছিল? কাইরাল কার্বন হওয়া। আচ্ছা, এরপরটাতে আমরা চলে যাই। দেখো তো এই যৌগটা, দেখো তো এর কয়টি স্টেরিও সমানুতা সম্ভব? আচ্ছা, স্টেরিও সমানুতা বলতে কিন্তু দুইটা জিনিস বোঝায়, জ্যামিতিক সমানুতা আর আলোক সমানুতা। স্টেরিও সমানুতা বলতে দুইটা জিনিস বোঝায়, একটা হলো জ্যামিতিক সমানুতা, আর একটা কি সমানুতা বোঝায়? আর একটা বোঝায় হলো আলোক সমানুতা। এই যৌগটাতে একটু তাকায় দেখো তো, এখানে কি কোনো দ্বিবন্ধন আছে? দ্বিবন্ধন কিন্তু নাই। যদি দ্বিবন্ধন না থাকে, তাহলে আমরা কোন সমানুতা নিয়ে কথা বলবো? আমরা জ্যামিতিক সমানুতাটাকে বাদ দিব। কেন? আমরা জানি জ্যামিতিক সমানুতা নর্মালি পাওয়া যায় দ্বিবন্ধনের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে আলোক সমানুতা নিয়েই কথা বলবো, যে এখানে কয়টি আলোক সমাণু থাকে। সহজ প্রথম প্রশ্ন। এবার আসো আমরা একটু দেখি যে কয়টা আলোক সমানুতা থাকে। দেখো তো এখানে মোট কাইরাল কার্বনের সংখ্যা কয়টি। এই দেখো, এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন। মোট কয়টি কাইরাল কার্বন আছে এখানে? তাহলে চারটি। তাইলে এখানে দেখো ফার্স্টে আমরা লিখে নিই যে কাইরাল কাইরাল কার্বন সংখ্যা। কাইরাল কার্বন সংখ্যা এখানে কত? কাইরাল কার্বন সংখ্যা হবে এখানে চার। আচ্ছা, এবার আসো একটু দেখো, বলতো আমরা পড়ছিলাম না যে সদৃশ ক্যারাল কার্বন আর অসদৃশ ক্যারাল কার্বন? এই যে এখানে যে চারটা কার্বন দেখা যায়, এরা কি সদৃশ না অসদৃশ? দেখি বোঝা যাচ্ছে এর হলো অসদৃশ। কারণ কি কোনো কাইরাল কার্বনের চারটা হাতের সাথে অন্য কোনো কাইরাল কার্বনের চারটা হাত মিল নাই। তাইলে এরা হলো অসদৃশ ক্যারাল কার্বন। তাইলে আমরা এখানে একটা শব্দ লিখে দিই, যে আমরা যে কাইরাল কার্বনটা পেলাম, এই কাইরাল কার্বনটা কেমন দেখতে? অসদৃশ। বলতো অসদৃশ কাইরাল কার্বন যদি হয়, তাইলে তার ক্ষেত্রে সমাণু সংখ্যা আমরা কিভাবে বের করি? সমাণু সংখ্যাটা, সমাণু সংখ্যা আমরা বের করি টু দি পাওয়ার এন। এখানে এন বলতে বোঝানো হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা, এই যে এটাকে বলা হয় এন। তাহলে এখানে দেখো তো টু দি পাওয়ার ফোর যদি আমরা দিই, তাহলে আলটিমেটলি কত আসবে? 16। বলতো এখানে যদি আমরা মেসো যৌগের কথা চিন্তা করি, মেসো যৌগ, বলতো আমরা বলছিলাম না যে মেসো যৌগ কি পাওয়া যাবে? অসদৃশ হলে পাওয়া যাবে না। তাহলে এখানে উত্তর হবে শূন্যটি। তাহলে সমানুতা হলো 16টি এবং মেসো যৌগ হলো শূন্যটি। দেখো তো কোথায় 16 দেওয়া আছে? এ। তাহলে এটার উত্তর কি হবে? এ, 16টি। হ্যাঁ, নূরজাহান বলছো 16টি, ঠিক আছে। আচ্ছা, তাইলে এই ক্ষেত্রে, আমাদের উত্তর কি হবে? এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে 16টি। ঠিক আছে। আচ্ছা, চলে আসো আমরা তাহলে সামনে যাই এবার। আচ্ছা, এবার আসো দেখো, এটা তাহলে এটা বুঝতে পারছো, এটা অসদৃশ কাইরাল কার্বন এবং এটার ক্ষেত্রে 16টি। না বুঝতে পারলে আমাকে বলবা। এটা দেখো তো, দুটি এনানসিওমার সমাবর্তিত আলোর তলকে আবর্তন করে। দেখো, দুটি এনানসিওমার, মনে আছে তোমাদের এনানসিওমার কাকে বলে? আমরা বলছিলাম এনানসিওমার হলো দুটি আলোক সক্রিয় যৌগ যদি কি হয়? দর্পণ প্রতিবিম্ব হয়, তাদেরকে আমরা কি বলি? এনানসিওমার বলি, তাই না? তাইলে এনানসিওমার দুইটা সেম যৌগ। যেমন আমরা দুইটা এনানসিওমারের নাম নিতে পারি, একটা হলো ডি ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড, এবং আরেকটা যৌগের নাম আমরা কি বলতে পারি যে এনানসিওমার হবে? সেটা হলো এল ল্যাকটিক অ্যাসিড। ডি এবং এল ল্যাকটিক অ্যাসিড, এরা দুইজন পরস্পরের এনানসিওমার, এবং এরা দুইজন পরস্পরের এনানসিওমার হওয়ার কারণে এরা দুইজন আবার কি? দর্পণ প্রতিবিম্ব, তাই না? এবং দুইজন একই যৌগ হওয়ার কারণে এই দুইজন তোমার কি করে? আলোকে সমানভাবে ঘুরায়।
এবং দেখো একই মাত্রায় ঘুরায়, এই যে একই মাত্রায় ঘুরায়, কিন্তু এরা দুজন হলো বিপরীত দিকে ঘুরায়। কেন বিপরীত দিকে ঘুরায়? কারণ কি একজন ডানে ঘুরালে আরেকজন কোন দিকে ঘুরায়? বামে ঘুরায়। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে এ। তাইলে এনানসিওমার গুলা কি করে? আলোকে একই মাত্রায় ঘুরায়, মানে ডানে বামে সেম সমানভাবে ঘুরায়, কিন্তু বিপরীত দিকে ঘুরায়। একজন ডানে ঘুরালে আরেকজন কি করে? বামে ঘুরায়। সো এটার উত্তর কি হবে? উত্তর হবে এ। দেখো এন্টিপড, এন্টিপড বলতে আসলে কিন্তু এখানে, এন্টিপড বলতে আসলে এখানে কি বোঝানো হচ্ছে? এন্টিপড বলতে আসলে এই যে এনানসিওমার কি বোঝায়? এন্টিপড এনানসিওমারেরই আরেকটা নাম। এনানসিওমারের ক্ষেত্রে কি ছিল বলতো? যে আবর্তন কোণের মান সেম ছিল, কিন্তু দিক কি ছিল? ভিন্ন ছিল। সো এটার উত্তর কি হবে? এ। তাহলে এন্টিপড বলতে আসলে এখানে এনানসিওমার কি বোঝানো হচ্ছে? এনানসিওমার। তাহলে এনানসিওমারের আরেকটা নাম আমরা শিখলাম, সেটা হলো কি? এন্টিপড। তাহলে এন্টিপড বলতে আসলে এনানসিওমার কি বুঝায়? এবং একটু আগে যেটা পড়ছো, এনানসিওমার কি করে? এনানসিওমার তোমার আবর্তন কোণ একই, যে সেম ভাবে আবর্তন করে, কিন্তু একটা ডানে আর একটা বামে। তাহলে এটার কি হবে? দিক হবে ভিন্ন ভিন্ন। হ্যাঁ। আচ্ছা, এটা দেখো তো, প্রোপানল 1 এবং প্রোপানল 2 পরস্পর কোন ধরনের সমাণু? তোমরা এটা সবাই কম বেশি জানো। আমরা যদি একটু লিখি, দেখো তো, প্রোপানল 1 2 আমরা যদি একটু লিখি, CH3 CH2 CHOH, এটা গেল একটা। আরেকটা হলো CH3 CHOH CH3। ঠিক আছে? এটা হবে CH2OH, তাই না? আচ্ছা, এই দুটার মধ্যে অবস্থার ভিন্নতা পাওয়া যায়, তাই না? বাকি সব ঠিক আছে, শুধুমাত্র OH যে মূলকটা, সেটা একটার ক্ষেত্রে 1 নম্বর কার্বনে অবস্থান করে, আরেকটার ক্ষেত্রে 2 নম্বর কার্বনে অবস্থান করে। তাহলে এটা কোন সমাণু বলতে পারি আমরা? অবস্থার পরিবর্তনের কারণে যে সমাণু, তাকে কি বলা হয়? অবস্থান সমাণু বলা হয়। সো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অবস্থান সমাণু। তাহলে প্রোপানন, প্রোপানল 1 এর সংকেত কোনটি? দেখো, প্রোপানল 1 হলো এটা, আর প্রোপানল 2 হলো এটা। তাহলে এদের মধ্যে সংকেতের ভিন্নতা পাওয়া যায়, তাই না? তাহলে এদের মধ্যে কি পাওয়া যায়? অবস্থান সমানতা পাওয়া যায়। কারণ কি? অবস্থানের ভিন্নতা। দেখো তো, মেটামার অণু বলতে বোঝায় এই যে মেটামার অণু। বলতো মেটামার অণু, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমরা বলছিলাম যে কার্বন সংখ্যার ভিন্নতা থাকবে। দেখো, এই যে দেখো, মাঝখানে ও, ও কিন্তু কার্যকরী মূলক, তাই না? ও কিন্তু কার্যকরী মূলক। দেখো, ও এর এক পাশে 2টা কার্বন, আরেক পাশে 2টা কার্বন। এই পাশে কয়টা? 2টা কার্বন। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে দেখো, ও এর এক পাশে হলো 3টা কার্বন, আরেক পাশে হলো 1টা কার্বন। তাইলে এরা দুজন পরস্পরের কি? মেটামার। কেন এরা দুজন পরস্পরের মেটামার? কারণ কি এরা দুজন কি করে? এরা দুজন, হ্যাঁ, এরা দুজনের দুই পাশে কার্বন সংখ্যার কি পাওয়া যায়? ভিন্নতা পাওয়া যায়। ঠিক আছে? একজনের ক্ষেত্রে 2 2, আরেকজনের ক্ষেত্রে 1 3। বাকিগুলোর ক্ষেত্রে তোমরা দেখবা যে এগুলা মিল পাওয়া যায় না। তাহলে এগুলা অন্যগুলা কিন্তু মেটামান নয়। যেমন এই যে বি নাম্বারটা, বি নাম্বারটা কিন্তু কার্যকরী মূলক সমাণু। কার্যকারী মূলক সমাণু, 2 নাম্বারটা যেটা, সেটা হলো কার্যকরী মূলক সমাণু। এবার এই যে দেখো, 3 নাম্বার যেটা, 3 নাম্বারটা, 3 নাম্বারটা এটা নর্মালি কোনো সমানুতায়ের মধ্যেই পড়ে না। এরপরে এই যে 4 নাম্বারটা যেটা, এটাও কিন্তু কার্যকরী মূলক সমাণু। ঠিক আছে? কার্যকরী মূলক সমাণু। সো আমরা এইগুলো একটু দেখে দেখে পড়বো, দেখলেই তোমরা বলতে পারবা এগুলা কোনটা কি হবে। আচ্ছা, দেখো তো এরপরে এটা দেখো তো, নিচের কোন যৌগটি আলোক সমানুতা দেখাবে? আমরা এটা কিভাবে করব? আমরা কাইরাল কার্বন নির্ণয় করব, তাই না? দেখো তো, এখানে একটা কার্বন আছে, এটা কি কাইরাল কার্বন হবে? না, 2টা হাইড্রোজেন। এইখানের কার্বনটা দেখো তো, এই কার্বনটা কিন্তু কাইরাল কার্বন হবে, তাই না? এটা হতে পারে। দেখো তো, এই কার্বনটা কি কাইরাল কার্বন হবে? এই কার্বনটা না, হবে না, দুইটাই একই রকম। এই কার্বনটা কি কাইরাল কার্বন হবে? না। এইটাও কি কাইরাল কার্বন হবে? না। এটাও কি কাইরাল কার্বন হবে? না। তাহলে অ্যান্সার কি হবে আমাদের? বি। বি কেন অ্যান্সার হবে? কারণ কি এখানে কাইরাল কার্বন দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে বি এর এই এই কার্বনটা কি হবে? এই কার্বনটা হলো কাইরাল কার্বন। এই কার্বনটা হলো কি কার্বন? কাইরাল কার্বন। আচ্ছা, এটা দেখো তো, টার্টারিক অ্যাসিডের কয়টি আলোক সমানুতা থাকে? তোমাদের কি মনে আছে টার্টারিক অ্যাসিডের সংকেতটা কেমন? আমরা যদি একটু টার্টারিক অ্যাসিডটাকে আঁকতে চাই, আমরা কিভাবে আঁকি বলো তো? আমরা এভাবে লিখি যে COOH, তাই না? এরপরে আমরা লিখি COH, এরপরে আমরা লিখি H, এরপরে আমরা লিখি COH, এরপরে আমরা লিখি H,
এরপরে আমরা লিখি COOH। এই ক্ষেত্রে বলো তো মোট কয়টা কার্যকরী মূলক পাওয়া যায়? এক্ষেত্রে মোট কয়টা কার্যকরী মূলক পাওয়া যায়? এই যে এটা একটা কার্যকরী মূলক, এটা আরেকটা কার্যকরী মূলক। আচ্ছা, এটা কিন্তু তোমরা সবাই জানো যে এই দুইটা কার্যকরী মূলক আসলে কি ধরনের কার্যকরী মূলক। এ হলো সদৃশ কার্যকরী মূলক, সরি সদৃশ কাইরাল কার্বন, সরি কার্যকরী মূলক না, সদৃশ কাইরাল কার্বন। এবং আমরা বলছিলাম তোমাদের সদৃশ কাইরাল কার্বনের সংখ্যা এখানে কয়টি, দেখো দুটি। সদৃশ যদি থাকে তাহলে এই ক্ষেত্রে কি পাওয়া যেতে পারে? মেসো যৌগ পাওয়া যায় যেতে পারে। এবং মেসো যৌগ আমরা কিভাবে নির্ণয় করি মনে আছে তোমাদের? সূত্রটা কি ছিল? 2n - 2 / 2, তাই না? তাহলে এই ক্ষেত্রে দেখো 2 টু দি পাওয়ার 0 আসে ইজ ইকুয়াল টু 1, তাহলে একটা মেসো যৌগ পাওয়া যায়। আর আমরা সমানুতা কিভাবে নির্ণয় করি? সমানুতা আমরা কিভাবে নির্ণয় করি? আমরা এভাবে লিখি 2 টু দি পাওয়ার n - 1, তাই না? তাহলে এখানে যদি 2 টু দি পাওয়ার 2 বসাও তাহলে 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2। আমাদের এটাই লাগবে যে কয়টি সমানুতা পাওয়া যায়। তাহলে এখানে কয়টি সমানুতা পাওয়া যায়? দুটি সমানুতা। এটা অ্যান্সার হবে কি? বি। বুঝতে পারছো? তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে বি। তাইলে দুটি সমানুতা পাওয়া যায়। আর ম্যাসোযোগও কয়টা পাওয়া যায় আসলে বলতা যে একটা পাওয়া যায়। আচ্ছা। আচ্ছা, এবার আসো এর পরেরটা আমরা দেখি। দেখো, গ্লিসারাইল ডিহাইডে কয়টি কাইরাল কার্বন পাওয়া যায়? সহজ, গ্লিসারাইল ডিহাইডের সংকেত জানতে হবে। গ্লিসারাইল ডিহাইডের সংকেত হলো CHO, C, C2OH, CH2OH। এখানে হলো OH এবং এখানে হলো একটা H। দেখি বোঝা যাচ্ছে, বলো তো এখানে কয়টা কাইরাল কার্বন আছে? এটা কোনো কাইরাল কার্বন নাই, নিচেরটাও না, তাহলে শুধুমাত্র একটা কাইরাল কার্বন আছে। এই একটা কাইরাল কার্বন কোথায়? এই যে 1, তাহলে এটার উত্তর হবে কি? এ। তাহলে এখানে মোট কয়টা কাইরাল কার্বন আছে বা থাকে? একটা কাইরাল কার্বন থাকে। আচ্ছা দেখো তো, দুটি এনানসিওমারের মিশ্রণ, তোমাদের কি মনে আছে যে আমরা যদি আমরা এরকম তোমাদের বলছিলাম না যে আমরা একটা টেস্ট টিউব নিব, একটা টেস্ট টিউবের মধ্যে যদি আমরা দুইটা এনানসিওমার মিশাই, কি কি দুইটা এনানসিওমার? যেমন আমরা এখানে ডি ল্যাকটিক অ্যাসিডকে মিশাতে পারি, ডি ল্যাকটিক অ্যাসিড। অথবা আমরা এখানে কি মেশাতে পারি? তার সাথে আমরা যদি এল ল্যাকটিক অ্যাসিডকে মিশাই, তাই না? এল ল্যাকটিক অ্যাসিড কে আমরা যদি মিশাই তাহলে আমরা কি পাবো? যে দ্রবণটা পাবো, এই দ্রবণটার কোনো কি থাকবে না? আলোক সক্রিয়তা থাকবে না, তাই না? এবং ওইটাকে কি যৌগ বলবো আমরা? রেসিমিক মিশ্রণ বলবো। সো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে এ। সুরাইয়া আক্তার বলছো এ, তাহলে এটার উত্তর কি হবে? এ হবে। দুটো এনানসিয়ামের মিশ্রণকে কি বলে? রেসিমিক। তাহলে রেসিমিক মিশ্রণের কি আলোক সক্রিয়তা থাকে? আমরা বলবো থাকে না। তাহলে রেসিমিক মিশ্রণের কি থাকে না? আলোক সক্রিয়তা থাকে না। ঠিক আছে, ওকে। দেখো তো এটা দেখো তো যে এই জগৎটার কয়টি স্টেরিও সমানতা সম্ভব। ফার্স্টে আসো, স্টেরিও সমানতা বলতে তো আমরা বলছিলাম যে দুইটা সমানতার কথা চিন্তা করবা। একটা হলো জ্যামিতিক, জ্যামিতিক চিন্তা করবা। আর আরেকটা হলো আলোক সমানতা চিন্তা করবো। আচ্ছা, এই ক্ষেত্রে একটু বলো তো, এই ক্ষেত্রে আমরা কি আলোক সমানতার কথা চিন্তা করব? না, করব না। কেন চিন্তা করব না আলোক সমানুতাকে নিয়ে? কারণ কি, আলোক সমানুতা হওয়ার জন্য কাইরাল কার্বন লাগে, এখানে কিন্তু কোনো কাইরাল কার্বন নাই। তাহলে আমরা কোন সমানুতা নিয়ে চিন্তা করব? জ্যামিতিক। এবং আমরা জানি জ্যামিতিক সমানুতা মানে কি, দুইটা দ্বিবন্ধন থাকবে। তাহলে এবং জ্যামিতিক সমানুতা মানেই দুইটা, দুইটাই জেমিনিক সমানুতা মানে সমানুতা সবসময় দুইটা, একটা হলো সিস সমানু আর একটা হলো ট্রান্স সমানু। তাহলে জ্যামিতিক সমানুতা বললেই যে জিনিসটা মাথায় আসবে যে দুইটা সমানু হবে, দুইটার বেশি তিন চারটা হতে পারবে না। দুইটা হলেই এটার অ্যান্সার কি হবে? এ। মানে এটার উত্তর কত হবে? দুইটি স্টেরিও সমানুতা বা জ্যামিতিক সমানুতা পাওয়া যায়। এটা দেখো তো, এনানসিওমার যৌগ দুটির মধ্যে ধর্মের পার্থক্য। কি ধর্মের পার্থক্য পাওয়া যায়? আলো, এটা মুখস্থ রাখো, আলোর প্রতিফলন। যে এনানসিওমার একটা আলো ডান দিকে ঘুরালে আরেকটা আলো কি করে? বাম দিকে ঘুরায়। তাহলে এদের মধ্যে কিসের পার্থক্য পাওয়া যায়? প্রতিফলের পার্থক্য পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, আমরা এর পরেরটাতে চলে আসি। দেখো তো, মেসো টার্টারিক অ্যাসিড নিচের কোনটির জন্য আলোক নিষ্ক্রিয় হয়?
বলতো মেসোটার্টারিক অ্যাসিড, এই যে আমরা বলছিলাম না টার্টারিক অ্যাসিড, এটার মধ্যে কি থাকে? এটার ক্ষেত্রে প্রতিসম অণু থাকে, তাই না? প্রতিসম অণু মানে কি? এই যে কাইরাল কার্বনটা প্রতিসম কাইরাল কার্বন, যে COOH, এরপরে সি, এখানে OH, এখানে এইচ, তাই না? এরপরে এখানে আবার সি, এখানে OH, এখানে এইচ, এবং নিচে কি থাকে? COOH। আমরা যদি একদম মাঝ বরাবর একটা লাইন টানি, একদম মাঝ বরাবর একটা লাইন টানলে এরা দুইজন একটা একটার উপরে কি হয়? উপরিপাতিত হয়, তাই না? এ কারণে এটা হলো একটা প্রতিসম অণু। এই প্রতিসম অণু থাকার কারণে মেসোটার্টারিক অ্যাসিড কি হয়? আলোক নিষ্ক্রিয় হয় বা মেসো যৌগ হয়। আচ্ছা, এটাতে দেখো তো, যে C4H10O, এটি দিয়ে কয়টি ইথার তৈরি করা সম্ভব? ফার্স্টে আসো, এটা দিয়ে যে ইথার তৈরি করা সম্ভব এটা তো আমরা বুঝতেছি যে CnH2nO, এটার সাথে মিলে যায় না? CnH2n+2O, এটার সাথে মিলে যায়। তাইলে আমরা একটু দেখি কি কি বানাইতে পারি আমরা ইথার। দেখো, ফার্স্টে তো আমরা লিখতে পারি CH3, এরপর আমরা লিখতে পারি O C2H5, এটা একটা লিখতে পারি। অথবা আমরা আরেকটা লিখতে পারি, দেখো আমরা আরেকটা লিখতে পারি যে C2H5, এটা হবে C3H7, ঠিক আছে? আমরা লিখতে পারি C2H5O, এরপর আমরা লিখতে পারি C2H5। আচ্ছা, গেল, দুইটা গেল। এছাড়া দেখো, আমরা কি আর অন্য কোনোটা নির্ণয় করতে পারি কিনা, বা অন্য কোনোটা লিখতে পারি কিনা? আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, দেখো এই জিনিসটাকে আমরা আরেকটা সমানতা তৈরি করতে পারি। এই যে আমরা এইভাবে লিখতে পারি CH3, পরে O, এখানে আমরা লিখতে পারি CH2, এখানে আমরা লিখতে পারি CH3। এটাও কিন্তু একটা যৌগ, তাই না? এটাও কিন্তু একটা সমাণু, এক ধরনের ইথার, তাই না? এক এক পাশে এক, ও এর দুই পাশে দুইটা কার্বন সংখ্যা। তাহলে এটাও যদি আমাদের এক ধরনের ইথার হয়, এছাড়া কিন্তু আর অন্য কোনো ইথার তৈরি করা সম্ভব না। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার করতে হবে এ। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হবে? আমরা লিখবো এ। তাহলে মোট কয়টা ইথার আমরা তৈরি করতে পারি? এক্ষেত্রে আমরা তিনটা ইথার তৈরি করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো তিনটা ইথার আমরা কিভাবে বানাইছি। দেখো তো, এই অণুতে অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা, অপ্রতিসম কার্বন বলতে আসলে বোঝাচ্ছে কাইরাল কার্বন, এটা মানেই বোঝাচ্ছে হলো কাইরাল কার্বন, ঠিক আছে? তাহলে সরাসরি কাইরাল কার্বনও বলতে পারে, অথবা অপ্রতিসাম্য কার্বনও বলতে পারে। তো দেখো তো কাইরাল কার্বন, এটা কি কাইরাল কার্বন হবে? না। এটা কি কাইরাল কার্বন হবে? একটা দুইটাতে হ্যাঁ, এটা একটা কাইরাল কার্বন, তাই না? এটা কি কাইরাল কার্বন হবে? দেখো তো, হ্যাঁ এটাও আরেকটা কাইরাল কার্বন। এটা কিন্তু কাইরাল কার্বন হবে না। তাইলে মোট কয়টা কাইরাল কার্বন পাওয়া যায় এখানে? দুইটা কাইরাল কার্বন পাওয়া যায়। তাইলে বি হবে এটার অ্যান্সার। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে তাইলে? বি। তাহলে কাইরাল কার্বন, আশা করি তোমরা বুঝতে পারতেছো কার্বন সংখ্যা। কার্বন এখানে হাত চারটার উপর ডিপেন্ড করেই কাইরাল কার্বন হয়। এটা দেখো তো, এরপরটা কি হবে? এরপরটা আমরা কি বলবো? যে এনানসিওমার সমতলীয় আলোকে ডানে ঘোরায় তাকে আমরা কি বলি? এটা মুখস্থ রাখবা। তাকে আমরা ডেক্সট্রো রোটেটরি বলি। ডেক্সট্রো, এটা বলতে আমরা আসলে ডান বুঝি, ঠিক আছে? আর এর নিচেরটা দেখো লিভো, এই লিভো বলতে আসলে আমরা কি বুঝি? বাম। তাহলে বামে ঘোরালে আমরা লিভো রোটেটরি বলি, আর যদি বাম ডানে ঘুরাই তাহলে আমরা এটাকে কি বলি? ডেক্সট্রো রোটেটরি। দেখো তো, আলোক সক্রিয় একে অপরের দর্পণ প্রতিবিম্ব নয়। দর্পণ প্রতিবিম্ব যদি না হয়, তাহলে ওই যৌগগুলোকে আমরা কি বলি বলতো? এদেরকে আমরা বলি ডায়াস্টেরিওমার। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে এ। এটার অ্যান্সার হবে ডায়াস্টেরিওমার। দেখো তো, C2H6O, এটা দ্বারা সর্বাধিক কয়টি সমাণু লেখা সম্ভব? ফার্স্টে আসো, এটা কার সাথে মিলে যায় দেখো তো? CnH2n+2O, এটার সাথে মিলে যায়। তাহলে এটা দিয়ে আমরা কি বানাইতে পারি? দেখো, আমরা অ্যালকোহল বানাইতে পারবো, CH3CH2OH, এটা বানাইতে পারবো। এবং আমরা CH3OCH3, এটা বানাইতে পারবো। এছাড়া কিন্তু আর কোনোটাই বানানো সম্ভব না, সো এটার উত্তর হবে এ। তাহলে এখানে মোট কয়টা সমাণুতা বানানো সম্ভব? দুইটা সমাণুতা বানানো সম্ভব, একটা অ্যালকোহল এবং একটা ইথার। আচ্ছা, এরপরটা দেখো তো, নিচের কোনটি আলোক সক্রিয় অ্যালকোহল? সেম, বের করতে পারবা কিভাবে বলো তো? ফার্স্টে আসো, একদম নিচের থেকে আমরা শুরু করি। দেখো তো, এই যে আলোক সক্রিয় অ্যালকোহল, এটা কি হবে অ্যান্সার? দেখো তো, দেখো এটার ক্ষেত্রে দেখো, এখানের এটাও কাইরাল কার্বন না, এটাও কাইরাল কার্বন না, এটাও কোনো কাইরাল কার্বন নয়, এখানের মধ্যে এটাও কাইরাল কার্বন না,
এখানের মধ্যে দেখো, এটা একটা কাইরাল কার্বন, এটা কিন্তু একটা কাইরাল কার্বন, তাই না? এটা একটা কাইরাল কার্বন, এবং না, এটাও তো কাইরাল কার্বন না, সরি, এটাও কাইরাল কার্বন না, দুইটা একই। এখানে দেওয়া আছে দেখো, এই যে এটা একটা কাইরাল কার্বন, এটাতে দুই হাতে দুইটা জিনিস, তাহলে এটার অ্যান্সার কি তো হবে? এটার অ্যান্সার হবে এ। তাইলে নিচের কোনটি আলোক সক্রিয় যৌগ? তাহলে আমরা বলবো যে কাইরাল কার্বনের উপর ডিপেন্ড করবে, তাই না? তাহলে কাইরাল কার্বন এখানে যেটা পাওয়া যায় সেটাই হবে সক্রিয়। নিচের কোনটি সিস ট্রান্স পাওয়া যায়? তোমাদের মনে আছে সিস ট্রান্স কাদের ক্ষেত্রে পাওয়া যাবে? আমরা বলছিলাম অ্যালকিন। তাহলে দেখো প্রথম দুইটা বাদ, অ্যালকিনের জন্য যেহেতু পাওয়া যাবে দ্বিবন্ধন, তাহলে প্রথম দুইটা বাদ। এরপরে দুইটার জন্য আমরা বলছিলাম যে কেমন হতে হয়, দেখো এ বি, এরপরে এটা হলো সি, সি মানে কার্বন, এখানে সি, এরপরে এ বি। আমরা বলছিলাম এই ক্ষেত্রে কি হতে হয়, এই ক্ষেত্রে এ ইজ নট ইকুয়াল বি, এ আর বি কিন্তু একরকম হওয়া যাবে না। দেখো এই ক্ষেত্রে কিন্তু এ আর বি সেম, একই জিনিস। সো এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সার হবে সি। তাহলে সি হবে এটার অ্যান্সার। তাহলে এটার ক্ষেত্রে কি পাওয়া যায়? আলোক সক্রিয়তা। এটার ক্ষেত্রে কি পাওয়া যায়, সরি, এটার ক্ষেত্রে সিস ট্রান্স সমাণু পাওয়া যায়। দেখো গ্লুকোজের জন্য স্টেরিও সমানতা বলো তো, গ্লুকোজের জন্য স্টেরিও সমানতা বললে আমরা কোন সমানতার কথা চিন্তা করব? আমরা আলোক সমানতা চিন্তা করব। কেন আমরা আলোক চিন্তা করব? কারণ গ্লুকোজের মধ্যে কি থাকে? কাইরাল কার্বন থাকে। আমরা জানি গ্লুকোজের মধ্যে চারটা কাইরাল কার্বন থাকে, এবং তারা সবাই হলো অসদৃশ। তাহলে এটার ক্ষেত্রে টু দি পাওয়ার এন, তাহলে টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16। তাহলে এটার ক্ষেত্রে সমানুতা কয়টা পাওয়া যায়? সমানুতা পাওয়া যায় হলো টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16। তাহলে 16টি পাওয়া যায়। এখানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে ডি, 16। দেখো বেনজিন থেকে কম সক্রিয়, আচ্ছা, আমরা যদিও অর্থপ্যারা নির্দেশক বা মেটা নির্দেশক এই জিনিসগুলো পড়ি নাই, আমরা জাস্ট একটুক মনে রাখবো। দেখো আমরা আজকের ক্লাসের জন্য একটু পড়ি যে বেনজিন থেকে বেশি সক্রিয় এবং কম সক্রিয় কারা। দেখো বেনজিন থেকে বেশি সক্রিয় হলো অর্থ প্যারা নির্দেশক সম্মিলিত যৌগগুলা, আর বেনজিন থেকে কম সক্রিয় হলো মেটা নির্দেশকগুলা, মেটা নির্দেশক সম্মিলিত যৌগ, ঠিক আছে? মেটা নির্দেশক যেসব হাইড্রোকার্বন গুলাতে পাওয়া যায় বা অ্যারোমেটিক যৌগগুলোতে পাওয়া যায়, তাহলে মাঝামাঝি হলো বেনজিন। তাহলে দেখো বেনজিন থেকে কম সক্রিয়, দেখো এই ক্ষেত্রে এটা এটা কিন্তু এটা কিন্তু এক ধরনের অর্থপ্যারা নির্দেশক, এটা বাদ। এটাও এক ধরনের অর্থপ্যারা নির্দেশক, এটা বাদ। এটাও এক ধরনের অর্থপ্যারা নির্দেশক, এটা বাদ। সে কিন্তু একটা মেটা নির্দেশক। তাহলে মেটা নির্দেশক যদি থাকে, মেটা নির্দেশক থাকলে কি হবে বলতো? মেটা নির্দেশক থাকলে বেনজিন থেকে তার শক্তি কি হবে? কম হবে। তাহলে অ্যান্সার হবে ডি। বাকিগুলোর কিন্তু শক্তি বেনজিন থেকে বেশি। কেন বেনজিন থেকে বেশি বলবা? কারণ কি এরা সবাই অর্থ নির্দেশক, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হবে? ডি, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা এটা আরো ডিটেলসে পরের ক্লাসে পড়বো ইনশাল্লাহ। আজকের জন্য একটু কি মনে রাখো যে মেটা নির্দেশক আর বাকিগুলো হলো কি? বাকিগুলো হলো অর্থ নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক। আচ্ছা, এরপরটা তো দেখো তো, বলয় সক্রিয়কারী। সেম জিনিস, অর্থপ্যারা নির্দেশকের আরেকটা নাম কি? বলয় সক্রিয়কারী। তাহলে বলয় সক্রিয়কারী বললে আমাদের মাথায় কার নাম আসবে? আমাদের মাথায় আসবে অর্থ প্যারা নির্দেশকের নাম আসবে। তাহলে অর্থপ্যারা নির্দেশকের নাম যদি আমাদের মাথায় আসে, এদের মধ্যে দেখো সে কিন্তু অর্থপ্যারা নির্দেশক না, সে অর্থপ্যারা নির্দেশক না, সে অর্থপ্যারা নির্দেশক না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি। ডি শুধুমাত্র অর্থপ্যারা নির্দেশক, বাকি কেউ কিন্তু অর্থপ্যারা নির্দেশক না, ঠিক আছে? হ্যাঁ, রাফিকুল বলছো যে অর্থপ্যারা নির্দেশক হলো ডি, ঠিক আছে। আর বাকিগুলা কিন্তু মেটা নির্দেশক, মাথায় রাখবে। তাহলে বাকিগুলাকে কি বলতে পারি? বলয় নিষ্ক্রিয়কারী বলতে পারি। দেখো তো হ্যাকেল নীতি অনুসারে অ্যানথ্রাসিন, তোমাদের কি মনে আছে অ্যানথ্রাসিনকে আমরা কিভাবে আঁকি? বলতো অ্যানথ্রাসিনের কিভাবে আঁকি? এখানে মোট তিনটা বেনজিন চক্র থাকে, তাই না? এই যে একটা চক্র, দুইটা চক্র, তিনটা চক্র। এবং তিনটা চক্রের মধ্যে কয়টা সঞ্চালনশীল পাওয়া যায়? 1 2 3 4 5 6, 6 7, তাই না? তাহলে 7টা পাওয়া যায়। তাহলে 7টা যদি পাওয়া যায়, 7 × 14, তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি, 14, তাই না? তাহলে এই ক্ষেত্রে অ্যানথ্রাসিনের ক্ষেত্রে সঞ্চালনশীল ইলেকট্রন সংখ্যা কত হবে? 14টি। আচ্ছা,
ন্যাফথালিনের জন্য, ন্যাফথালিনের সংকেতটা বলো। ন্যাফথালিনের জন্য আমরা দুইটা চক্র পাই, তাই না? তাহলে দুইটা চক্র যদি আমরা পাই, দুইটা চক্রের মধ্যে আমরা কয়টা করে পাই? 5টা বন্ধন পাই, তাহলে হবে 10। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে সি। আচ্ছা, এই যৌগটার প্রদর্শনের জন্য এন এর মান কত? আচ্ছা, এটা সহজ, দেখো। এন এর মান এখানে হলো চক্র সংখ্যা, তাহলে এখানে চক্র আছে একটা, তাহলে এন এর মান কত হবে? এন এর মান হবে 1, তাই না? যে চক্র সংখ্যা একটি, তাহলে এন এর মান কি হবে? এন এর মানও হবে 1। হ্যাকেল নীতি অনুযায়ী ফিউরানের ক্ষেত্রে দেখো, ফিউরান ফিউরানের ক্ষেত্রে কিন্তু চক্র পাওয়া যায় একটা, তাহলে এন এর মান ইজ ইকুয়াল টু 1। তাহলে এন এর মান যদি আমরা ইজ ইকুয়াল টু 1 বসাই, তাহলে 4n+2 ইজ ইকুয়াল টু কত পাওয়া যাবে? 6। তাহলে এখানে কত দেওয়া আছে? 6, সি। তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে সি। দেখো, বেনজিন গঠনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব, এটা আমরা সবাই পারি, এটা কত হবে? এই যে 1.39 আর্মস্ট্রং। এটাকে আমরা ন্যানোমিটারে লিখলে কত লিখবো? 0.139 ন্যানোমিটার, তাই না? ন্যানোমিটারকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাইলে কি পাওয়া যাবে? আর্মস্ট্রং পাওয়া যাবে, তাই তো? সো এটা এভাবেই লিখছে যে 1.39 আর্মস্ট্রং, অথবা আমরা লিখতে পারি কি, যে 0.139 ন্যানোমিটার। আচ্ছা, এটা দেখো তো নিচের কোনটিতে পাই বন্ধন থাকে? দেখো, ক্লোরোফর্ম বা মিথানল বা ইথেন বা এরা সবাই হলো অ্যারোমেটিক এলিফেটিক যৌগ, তাইলে শুধুমাত্র বেনজিনের ক্ষেত্রে কি পাওয়া যায়? পাই বন্ধন পাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, আমরা জানি 3টা পাই বন্ধন পাওয়া যায়, তাই না? আচ্ছা, দেখো তো উডস ফিটিক বিক্রিয়া, বলতো উডস ফিটিক বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করা হয়? আমি তোমাদের এগুলো পড়াইছিলাম। আমরা বলছিলাম যে বিক্রিয়া দুই ধরনের, উডস বিক্রিয়া এবং উডস ফিটিক বিক্রিয়া। তাইলে যদি আমাদেরকে বলে উডস ফিটিক বিক্রিয়া, তাইলে আমরা তৈরি করি হলো টলুইন, টলুইন। আর যদি আমাদেরকে বলে উডস বিক্রিয়া, শুধুমাত্র উডস বিক্রিয়া বলে, তাহলে আমরা এখানে কি তৈরি করি? আমরা এখানে উচ্চতর অ্যালকেন তৈরি করি। তাইলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে উচ্চতর অ্যালকেন হবে না, বাকি গুলাও হবে না, বাকি এটাও হবে না। অ্যালকাইল বেনজিন, এটাই হবে উত্তর। অ্যালকাইল বেনজিন বলতে আসলে বোঝানো হচ্ছে এখানে টলুইনকে, ঠিক আছে? অ্যালকাইন বেনজিন বলতে এখানে আসলে কাকে বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে টলুইনকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাইলে অ্যালকাইল বেনজিন বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? টলুইন। সো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে সি। দেখো তো নিচের কোন যৌগটি এলিফেটিক অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে? বেনজিন এখানে হবে না। এরপরে দেখো, সাইক্লোহেক্সেন, এটাও হবে না। ক্লোরোবেনজিন, এটাও হবে না। শুধুমাত্র কি হবে? টলুইন। সে কিন্তু এলিফেটিক ধর্ম প্রদর্শন করে, তার মধ্যে যেহেতু CH3 থাকে একটা, সেই CH3 কি করে? এলিফেটিক ধর্মগুলো প্রদর্শন করে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা আমাদের কি হবে? এক্ষেত্রে অ্যান্সারটা আমাদের হবে টলুইন। এটা দেখো তো, কোন জৈব যৌগে হাইড্রোজেন থাকে না? কোন জৈব যৌগে হাইড্রোজেন থাকে না? এই যে দেখো, হেক্সাক্লোরোবেনজিনের সংকেত কি তোমরা জানো? এটার সংকেত হলো C6Cl6। এটার ক্ষেত্রে কি কোনো হাইড্রোজেন আছে? নাই। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে সি। আমরা বেনজিনের সাথে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া পড়ছিলাম না? দুইটা হতে পারে, গ্যামাক্সিন তৈরি হতে পারে বা হেক্সাক্লোরোবেনজিন তৈরি হতে পারে। এই হেক্সাক্লোরোবেনজিনে হাইড্রোজেন থাকে না, সো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে সি, হেক্সাক্লোরোবেনজিন। দেখো তো, গ্যামাক্সিন, ওর নামটা চলেই আসে। এই পাউডারের সংকেত নিচের কোনটি হবে? এটার সংকেত হলো বি, তাই না? বলতো এটা আমরা কিভাবে তৈরি করি? এটা আমরা এভাবে তৈরি করি না, যে C6H6, এটার সাথে হাইড্রোজেন যুক্ত হয় কয়টা? এই যে 6টা হাইড্রোজেন, সরি, 6টা ক্লোরাইড যুক্ত হয়। ক্লোরাইড যুক্ত হয় কার উপস্থিতিতে বলতো? এখানে সানলাইট থাকে, তাই না? যে সূর্যের আলো, এই সানলাইটের উপস্থিতিতে কি তৈরি হয়? সানলাইটের উপস্থিতিতে তৈরি হয় C6H6Cl6। বলতো প্রশ্ন আসে যে গ্যামাক্সিন আমরা কোন কাজে ব্যবহার করি? আমরা মনে রাখবো গ্যামাক্সিনের ব্যবহার হলো কীটনাশক রূপে। তাহলে কীটনাশক রূপে কি ব্যবহার করা হয়? গ্যামাক্সিন ব্যবহার করা হয়। তাহলে এই ক্ষেত্রে উত্তর কি হবে? এক্ষেত্রে উত্তর হবে বি, C6H6Cl6। দেখো তো, ফ্রিডেল বিক্রিয়ায় সাহায্যে সাহায্যে কি করা যায়? ফ্রিডেল বিক্রিয়ার সাহায্যে আমরা বেনজিন চক্রে
পার্শ্ব শিকল যুক্ত করতে পারি। তোমাদের কি মনে আছে পার্শ্ব শিকল, পার্শ্ব গ্রুপ কাকে বলে? আমরা বলছিলাম যে কার্বন যদি থাকে থাকে তখন ওটাকে কি বলি, পার্শ্ব শিকল বলি। এবং তোমরা জানো যে ফ্রিডেল বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করা হয়? ফ্রিডেল বিক্রিয়ার মাধ্যমে কিন্তু টলুইন তৈরি করা যায়, তাই না? এবং টলুইন মানে কি? টলুইন মানে হলো এই যে বেনজিন চক্র, বেনজিন চক্রের সাথে কে যুক্ত থাকা? CH3 যুক্ত থাকা। এখানে CH3 এর মধ্যে যেহেতু কার্বন আছে এই কারণে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পার্শ্ব শিকল। আর যদি না থাকতো তাহলে ওটাকে কি বলতাম আমরা? পার্শ্ব গ্রুপ বলতাম, তাই না? আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে সি, বেনজিন চক্রে পার্শ্ব শিকল প্রবিষ্টকরণ বা যুক্তকরণ। দেখো তো নিচের কোনটি উডস ফিটিক বিক্রিয়া? এখানে এটা হলো উডস বিক্রিয়া। এটা কোন বিক্রিয়া? এটা হলো উডস বিক্রিয়া। আর বাকিগুলো দেখো, এটাও বাদ, এটাও বাদ। এই 4 নম্বরটা যেটা, এটা কিন্তু এক ধরনের উডস ফিটিক বিক্রিয়া। এবং এটার মাধ্যমে এই দেখো যে এখানে আমরা CH3Clও ব্যবহার করতে পারি। আর CH3-র জায়গায় তো যে কোনো কিছু ব্যবহার করা যায়। এই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে CH2 ডাবল বন্ড CH। তাহলে প্রতিস্থাপন হবে কি? CH ডাবল বন্ড CH2, এটা প্রতিস্থাপিত হবে। সো এটা কিন্তু এক ধরনের উডস-ফিটিক বিক্রিয়া। আর উডস বিক্রিয়া জিজ্ঞাসা করলে কোনটা লিখতাম আমরা? প্রথমটা। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে ডি। এর পরেরটাতে আমরা চলে আসি, দেখো তো। ফুটন্ত টলুইনে ক্লোরিন গ্যাস চালনা করে নিচের কোনটি তৈরি করা যায়? এই যে বেনজো ট্রাইক্লোরাইড তৈরি করা যায়। তোমরা কি জানো বেনজো ট্রাইক্লোরাইড সংকেতটা কি? এই যে আমরা এরকম লিখি না যে বেনজিন, বেনজিন এখানে যে CH3 থাকে, এই CH3 3টা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়। তাইলে এটাই হলো বেনজো ট্রাইক্লোরাইড। তাইলে ফুটন্ত টলুইন যদি আমরা নিই, টলুইনটা যদি ফুটন্ত হয়, এটার মধ্যে ক্লোরিন গ্যাস যদি আমরা চালনা করি, তাহলে যে জিনিসটা তৈরি হয় সেটা হলো বেনজিন থাকে আর CCl3। টলুইনের অ্যালকাইল মূলকে 3টা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে যেটা তৈরি হয় সেটার নাম কি? বেনজিন ট্রাইক্লোরাইড। এটা দেখো তো, এই যৌগটা দেখো তো, যে বেনজিনের সাথে আমরা এই ধরনের একটা যৌগ যুক্ত করব, যার ফলে টলুইন তৈরি হবে। বলতো এই বিক্রিয়াটা আসলে ফ্রিডাল ক্রাফট বিক্রিয়াকে বোঝাচ্ছে। ফ্রিডেল ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় বেনজিনের সাথে আমরা কি যুক্ত করি বলতো? আমরা CH3X, তাই না? এক্স বলতে এখানে যে কোনো হ্যালোজেন, বা আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে আমরা এটাকে লিখতে পারি R X। তাহলে এখানে আমরা যে কোনো একটা অ্যালকাইল মূলক নিব এবং এখানে আমরা যে কোনো একটা হ্যালোজেন নিব, এবং এই দুইটা বিক্রিয়া করবে বেনজিনের সাথে। এবং যে জিনিসটা তৈরি হবে সেটা কি? যেটা তৈরি হবে সেটা হলো টলুইন। তাহলে এই ক্ষেত্রে দেখো তো কোনটা? এই ক্ষেত্রে হবে অ্যান্সার ডি। ঠিক আছে। আচ্ছা, চলে আসো এরপরে। দেখো তো নাইট্রোজেন বিক্রিয়ায় নিচের কোন যৌগটি বেশি সক্রিয়? বেশি সক্রিয় কিভাবে বুঝবা? সেম অর্থপেরা নির্দেশক যদি হয় বেশি সক্রিয়। দেখো বেনজিন তো মাঝামাঝি, বেনজিন বাদ। ক্লোরোবেনজিন, এটাও আমাদের বাদ যাবে। নাইট্রোবেনজিন তো এমনিই বাদ যাবে। দেখো দুইটা জিনিস হতে পারে, একটা ক্লোরোবেনজিন হতে পারে আর একটা টলুইন হতে পারে, কিন্তু এই দুইটার মধ্যে কিন্তু টলুইন বেশি সক্রিয়, ক্লোরোবেনজিনটা একটু কম সক্রিয়। সো ক্লোরোবেনজিন আমরা লিখবো না, আমরা লিখবো টলুইন। তাইলে টলুইন কেন বেশি সক্রিয় বলবো? টলুইন হলো একটি অর্থপ্যারা নির্দেশক, ঠিক আছে? অর্থপ্যারা নির্দেশক হওয়ার কারণে কি হবে? টলুইন, টলুইন তোমার বেশি সক্রিয় হবে। এখানে দেখো তো, উত্তপ্ত লোহার উপস্থিতিতে অ্যাসিটিলিন দ্বারা কোনটি তৈরি করা হয়? উত্তপ্ত লোহা বলতো, এখানে আমরা কত ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করি? 450 ডিগ্রি সেলসিয়াস। অ্যাসিটিলিন আমরা কত অণু অ্যাসিটিলিন ব্যবহার করি? 3 অণু অ্যাসিটিলিন ব্যবহার করি। কি তৈরি করি বলতো? এখানে আমরা বেনজিন তৈরি করি। কোথায় দেওয়া আছে বেনজিন? এই যে বেনজিন। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে বি। এটাও একটু ক্রমটা একটু চেঞ্জ হয়ে গেছে, বি উপরে যাবে, সি নিচে আসবে, তোমরা একটু দেখে নিবা। তাহলে এটার অ্যান্সার কি হবে? বেনজিন হবে, ঠিক আছে। দেখো তো টলুইন অণুতে কার্বন পরমাণু গুলার সংকরায়ন কি? সহজ। দেখো তো, আমরা যদি একটু টলুইনটা আঁকি, দেখো তো টলুইনটা কেমন। একটা বেনজিন চক্র থাকে, বেনজিন চক্র থাকে এবং এখানে একটা CH3 থাকে। দেখো এই যে উপরের যে CH3, এই CH3-তে কিন্তু sp3 সংকরায়ন পাওয়া যায়। আর বাকি সবগুলা কার্বনে কিন্তু sp2 পাওয়া যায়। এই যে এটাতে sp2, এটাতেও sp2, এই প্রতিটা কোণায় কি থাকে? একটা করে কার্বন থাকে না? এটা তো sp2, এটা তো sp2। কেন? কারণ কি এরা কিন্তু দ্বিবন্ধন পাওয়া যায় এদের মধ্যে। এই কোণায়ও sp2, এই কোণায়ও sp2। তাহলে আলটিমেটলি কি কি পাওয়া যায় দেখো তো? sp2 আর sp3। তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি। তাহলে sp2 পাওয়া যায়, আর কি পাওয়া যায়? sp3 পাওয়া যায়।
দেখো বেনজিনের সালফোনেশন প্রক্রিয়া নিচের কোনটি? বেনজিনের সালফোনেশন প্রক্রিয়া আমরা পড়ছিলাম, তাই না? এক্ষেত্রে আমরা মনে রাখবো যে এটা হলো একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাই তো? যে এখানে ইলেকট্রোফিলিক হিসাবে কোনটা ব্যবহৃত হয়? SO3। সে এখানে ইলেকট্রোফিলিক হিসাবে কাজ করে, ঠিক আছে? সো এটা আমরা মনে রাখবো যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এই ক্ষেত্রে কি হয়? SO3 ইলেকট্রোফিল হিসাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা দেখো, অনার্দ্র অ্যামোনিয়াম ক্লোরাইড এর উপস্থিতিতে বেনজিন এবং অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াকে কি বলে? আমরা সবাই জানি এটাকে কি বলে বলো তো? এটাকে বলে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, তাই না? তাহলে এটা হলো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। আচ্ছা এই জিনিসটা আমরা একটু ঠিক করে দিই, এটা কিন্তু ফ্রিডেল ক্রাফট হবে না, এটা হবে উডস ফিটিক, তাই না? উডস ফিটিক, এটা আমরা একটু আমাদের ভুল হয়েছে। সো আমরা এটা এটা হলো আমাদের ফ্রিডেল ক্রাফট, যে ফ্রিডেল ক্রাফটে কি ব্যবহার করা হয়? অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। তাইলে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে কি বেনজিন এবং অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াতে কি তৈরি হয়? এক্ষেত্রে আমাদের তৈরি হয় হলো ফ্রিডেল ক্রাফট, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো, এটা দেখো তো, বেনজিনকে গাঢ় নাইট্রিক অ্যাসিডে এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে দেখো নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, এটা আমরা মুখস্থ পারি। এখানে কি ঘটে? নাইট্রেশন ঘটে, তাই না? তাহলে নাইট্রো বেনজিন তৈরি হয়। নাইট্রো বেনজিনের সংকেত কোনটি? এই যে বেনজিন থাকে এবং বেনজিনের সাথে একটা কি যুক্ত হয়? NO2 যুক্ত হয়, তাহলে নাইট্রো বেনজিন তৈরি হয়, ঠিক আছে? দেখো তো, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটি হলো, এটা একটা কি বিক্রিয়া মনে রাখবা? এটা হলো একটা, একটু আগে আমরা পড়ছি, এটা হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, এরপর একটা দেখো তো, বেনজিন আলোর উপস্থিতিতে, এই যে আমরা একটু আগে পড়ছিলাম না, বেনজিন আলোর উপস্থিতিতে কি তৈরি করে? গ্যামা স্কিন তৈরি করে। এবং গ্যামা স্কিনের সংকেতটা আমরা কি পড়ছিলাম বলতো? আমরা পড়ছিলাম যে C6H6Cl6, এবং এটা হলো এই যে বেনজিন হেক্সাক্লোরাইড। এখানে বানানটা একটু ভুল আসছে, এটা একটু দেখে নিবা যে এটা হলো বেনজিন হেক্সাক্লোরাইড। দেখো তো, কোন যৌগটি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে না? এটা হলো বেনজিন। বেনজিন কিছুর সাথেই বিক্রিয়া করে না, ঠিক আছে? বাকিগুলা কিন্তু বিক্রিয়া করে, যেমন এই যে দ্বিবন্ধন যেদের মধ্যে, ত্রিবন্ধন যাদের মধ্যে আছে, তারা কিন্তু এটার সাথে বিক্রিয়া করে, তাই না? এটাকে আমরা একটা পরীক্ষার নাম জানি, সেটা হলো বেয়ার পরীক্ষা, বেয়ার দ্রবণ পরীক্ষা, তাই না? বেয়ার দ্রবণ পরীক্ষা। বেয়ার দ্রবণ পরীক্ষা মানেই হলো ওই যে গোলাপি বর্ণটা কি হয়ে যায়? সাদা হয়ে যায়, তাই না? আমরা এটা পরে পড়বো যে বেয়ার দ্রবণ পরীক্ষা এরা দেখায়। আচ্ছা, এরপরটা দেখো তো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালিনিন, অ্যানিলিন এবং সোডিয়াম নাইট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপাদকে কক্ষ তাপমাত্রায় রেখে দিলে কি পাওয়া যায়? খুবই সহজ না? এখানে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড পাওয়া যায়, এটা একদম মুখস্থ রাখবা যে অ্যানিলিন, অ্যানিলিনের সাথে কার কার বিক্রিয়ায়? অ্যানিলিনের সাথে এই দুটা জিনিসের বিক্রিয়ায় কি পাওয়া যায়? বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড পাওয়া যায়। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সংকেতটা মনে রাখবা। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সংকেতটা কি? যে বেনজিন চক্র থাকে, এখানে থাকে N2Cl, এটা হলো বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? আচ্ছা দেখো তো, এবার আসো আমাদের খুবই সহজ সহজ জিনিস, এবার একটু শুরু, সেটা হলো ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল, তাই না? দেখো ইলেকট্রোফাইল, আমরা জানি ইলেকট্রোফাইল কারা? যারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায়, মানে ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন যারা দান করবে তারা কি? নিউক্লিওফাইল। দেখো ওর মধ্যে দুটো ইলেকট্রন থাকে, তাই না? তাহলে সে ইলেকট্রোফাইল না। ওর মধ্যে দুই জোড়া ইলেকট্রন থাকে, তাহলে সেও কি নয়? ইলেকট্রোফাইল নয়। দেখো ওর মধ্যেও কিন্তু দুই জোড়া ইলেকট্রন থাকে, তাহলে সেও কি নয়? ইলেকট্রোফাইল নয়। তাহলে একজন আছে যার মধ্যে ইলেকট্রনের ঘাটতি থাকে, Al Cl3, সে এখানে কি হিসাবে কাজ করে? ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে, তাই না? আচ্ছা, কার্বনিয়াম আয়ন মনে আছে? আমরা বলছিলাম কার্বনিয়াম, নিয়াম বললে কি হবে? পজিটিভ আয়ন, তাহলে অ্যান্সার হবে কি? সি। তাহলে বাকিগুলো তো আমরা বুঝতেই পারতেছি, প্রথমটা হলো কার্বনায়ন আয়ন, তাই না? আর এটাতে এটা হলো একটা মুক্তমূলক পাওয়া যাবে, এটা হলো কার্বনিয়াম মুক্তমূলক, এটা হলো মিথাইল মুক্তমূলক, আর এটা হলো অ্যালকাইল মূলক, ঠিক আছে? এটা দেখো তো, কার্বনায়ন মনে আছে? কার্বনায়ন বললে আমরা কোন আয়নটাকে বুঝি? মাইনাসটাকে বুঝি, তাই না? এটা হলো কার্বনিয়াম আয়ন, এটা হলো নাইট্রেট আয়ন, এটাও কার্বনিয়াম আয়ন। সো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে বি।
দেখো তো নিচের কোনটি নিউক্লিওফাইল? আমরা বলছিলাম নিউক্লিওফাইল কি করে, ইলেকট্রন দান করে। দেখো, ও ইলেকট্রন দান করতে পারবে না, সে ইলেকট্রন গ্রহণ করবে, সেও ইলেকট্রন গ্রহণ করে, সেও ইলেকট্রন গ্রহণ করে, সে শুধুমাত্র দান করতে পারবে কেন, তার মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকে এক জোড়া। সো এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ। দেখো তো নিচের কোনটি ইলেকট্রোফাইল? এটা কি বলবা? দেখো, ওর মধ্যেও কিন্তু এক জোড়া ইলেকট্রন থাকে, মুক্তজোড় ইলেকট্রন থাকে, সে বাদ, ও বাদ, এটা তো বোঝাই যাচ্ছে, সে তো বাদই। একজন বাকি আছে, সেটা হলো বেরিলিয়াম ট্রাইফ্লোরাইড, সি। ঠিক আছে, রফিকুল বলছো সি। আচ্ছা, এটা আসলে তো দেখো তো কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম। তোমাদের কি মনে আছে আমরা বলছিলাম যে কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব, বলতো কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব ক্রম সবচেয়ে বেশি স্থায়ী কে বলতো? কার্বনিয়াম আয়নের মধ্যে 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, এবং লাস্ট হলো CH3+। CH3+। তাইলে এখানে সবচেয়ে বেশি স্থায়ী কে হবে? 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এগুলো আমরা তোমাদের ক্লাসে পড়াইছিলাম। এক্ষেত্রে দেখো তো 3 ডিগ্রি কই আছে, এই যে 3 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, এরপরে লাস্ট। তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে সি। দেখো, কার্বন আয়নের স্থায়িত্ব বলতো, কার্বন আয়নের স্থায়িত্ব সবচেয়ে বেশি কার ছিল? CH3-, এটার ছিল সবচেয়ে বেশি স্থায়ী। তারপর ছিল 1 ডিগ্রি, তারপর ছিল 2 ডিগ্রি, তারপর ছিল কি 3 ডিগ্রি। 3 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয় ছিল। এক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে দেখো তো? এক্ষেত্রে অ্যান্সার হবে আমাদের এই যে 1 নাম্বারটা, তাই না? এই যে এটা হলো 3 ডিগ্রি, এটা হলো 2 ডিগ্রি, এটা হলো 1 ডিগ্রি, এবং এটা হলো মিথাইল। তাহলে এটা হবে এ। দেখো তো হ্যালোজেন অ্যালকেন এর প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম নিচের কোনটি? হ্যালোজেন অ্যালকেন এটা প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে হয় এটা আমরা মনে রাখবো, এটা নিউক্লিওফিলিক হবে। এটা আসলে কোন বিক্রিয়াকে ইন্ডিকেট করতেছে? এটা এসএন বিক্রিয়াকে ইন্ডিকেট করতেছে। এসএন বিক্রিয়া আমরা পরের ক্লাস আরো ডিটেলসে পড়বো। এসএন বিক্রিয়া আসলে কি হয়, এখানে নিউট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়, এটা আমরা মনে রাখি যে সাবস্টিটিউশন নিউট্রোফিলিক সাবস্টিটিউশন, এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হয় কিসের উপস্থিতিতে? নিউক্লিওফিলিকের উপস্থিতিতে। আমরা পরের ক্লাস আরো ডিটেলসে পড়বো এটা। এটা দেখো তো, এটা কি? এটা এই যে নাইট্রেট, এই যে নাইট্রেশন বিক্রিয়াকে নির্দেশ করতেছে, তাই না? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার নিচের কোন ক্রমটি সঠিক? দেখো, ওয়াই কি আর এক্স কি, এই দুইটা বুঝতে পারলেই আমরা পারবো। ওয়াই এখানে হলো এই যে, এখানে এটা তো বেনজিন, এটা হলো নাইট্রোবেনজিন। বলা হয় কি নাইট্রোবেনজিনের সাথে যদি SnCl এটা যদি আমরা দেই, তাহলে যে জিনিসটা তৈরি হয়, তাহলে মাঝখানের যৌগটা হলো NO2, এবং এটার সাথে এই যে টিনের বিক্রিয়ায় তৈরি হয় যেটা, সেটা হলো অ্যানিলিন তৈরি হয়, NH2। তাহলে দেখো, তাহলে এক্স ওয়াই আমাদের জন্য ক্লিয়ার, এক্স হলো NO2 আর ওয়াই হলো NH2। NH2 কি একটা অর্থপ্যারা নির্দেশক, তাহলে ও হবে সবচেয়ে বেশি, তারপরে হবে বেনজিন, এবং NO2 হলো কি একটা মেটা নির্দেশক, তাই না? তাহলে সে হবে সবচেয়ে কম। এটা বলো তো, এই বিক্রিয়ার কৌশলটা এটা কি ধরনের কৌশল? এটা হলো কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? মনে রাখো, এই বিক্রিয়াটাও আমরা পড়বো সামনে, আমরা যখন অ্যালকাইল হ্যালাইড পড়বো তখন এটাও আসলে এই যে এসএন বিক্রিয়া কি নির্দেশ করতেছে, ঠিক আছে? এসএন বিক্রিয়া কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন, কেন্দ্র আকর্ষী বলতে তো নিউক্লিওফিলিক, আর প্রতিস্থাপন বলতে সাবস্টিটিউশন বিক্রিয়া। অপ্রতিসম অ্যালকিন, তোমাদের কি মনে আছে অপ্রতিসম অ্যালকিন কাকে বলে? যাদের দুই পাশ হলো ভিন্ন ভিন্ন, তাই না? এই ক্ষেত্রে দেখো তো কোনটা অপ্রতিসম অ্যালকিন। দেখো, এই যে এই ক্ষেত্রে কার্বন সংখ্যা দেখো, এখানে একটা, এখানে দুইটা, তাইলে এটা হবে সি। বাকিগুলা ক্ষেত্রে দেখো, এখানে দুইটা, এখানেও দুইটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাইলে এগুলা তোমার প্রতিসাম্য কার্বন। আর মাঝখানে সি নাম্বারটাই হলো কি? অপ্রতিসাম্য। প্রশম ইলেকট্রোফাইল, দেখো তো প্রশম ইলেকট্রোফাইল কোনটা হবে? এই যে এদের মধ্যে এটা তো নিউক্লিওফাইল, এটাও নিউক্লিওফাইল, এটাও নিউক্লিওফাইল, তাহলে শুধু বি হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে এ হবে আমাদের প্রশম ইলেকট্রোফাইল, সে ইলেকট্রন গ্রহণ করে। এসএন বিক্রিয়া কোন ক্ষেত্রে ঘটে বলো তো? এসএন বিক্রিয়া কোন ক্ষেত্রে ঘটে? অ্যালকাইল হ্যালাইড, আমরা আরো ডিটেলসে পড়বো এসএন কত প্রকার, কি কি তৈরি হয়। আপাতত জন্য আমরা মনে রাখি যে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে ঘটে। দেখো তো সিএফসি ওজোন স্তর ধ্বংস কিভাবে হয়, এটা মুখস্থ রাখবা, যে এই ক্ষেত্রে আমাদের কি হয়, যে এই যে ফ্রি রেডিক্যাল বিক্রিয়ার মাধ্যমে হয়, এটা মনে রাখবা। ফ্রি রেডিক্যাল মানে কি? মুক্তমূলক। তাহলে মুক্তমূলকের মাধ্যমে ওজোন স্তরের কি হয়? ক্ষতি হয়। দেখো, ফ্রি রেডিক্যালের জন্য নিচের কোনটি সত্য নয়? এক্ষেত্রে আমাদের কি হবে? সত্য নয়। দেখো, এটা অসম বিভাজন, এটা কিন্তু ভুল, তাই না? এটাই সত্য নয়।
অসমবিভাজন না, আমরা জানি এটা কিসের মাধ্যমে তৈরি হয়, সমবিভাজনের মাধ্যমে তৈরি হয়। বাকিগুলো সব ঠিক আছে, অস্থায়ী প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা কি থাকে এখানে সমান, এ কারণে এখানে কোনো চার্জ পাওয়া যায় না, তাই না? তাহলে এটা কি হবে, এটা বি হবে। অসমবিভাজন বললে বলতো কোন দুইটা জিনিস তৈরি হয়? অসমবিভাজন কিন্তু দুইটার জন্য সত্য, একটা হলো কার্বানিয়ামের জন্য সত্য, কার্বানিয়াম এখানেও অসমবিভাজন হয়, আর একটা হলো কার্বানায়ন, এটার জন্য সত্য। ঠিক আছে, দেখা যাচ্ছে সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন, এই যে আমরা বলছিলাম 3 ডিগ্রিটা, তাই না? এটার অ্যান্সার হবে ডি, যে সবচেয়ে স্থায়ী। অ্যারোমেটিক যৌগের সংযোজন বিক্রিয়ার পদ্ধতি কি? মনে রাখবা যে অ্যারোমেটিক বিক্রিয়া সংযোজন হয় কিভাবে, এটা হয় হলো ফ্রি রেডিক্যাল কৌশলে, ঠিক আছে? আর সংযোজন বলতো তিনটা জিনিসের সাথে হয় সংযোজন, কি কি? হাইড্রোজেনের সাথে হয়, হ্যালোজেনের সাথে হয়, এবং ওজনের সাথে হয়, তাই না? O3, এই তিনটার সাথে হয়। এবং কিসের মাধ্যমে হয়? ফ্রি রেডিক্যালের মাধ্যমে হয়। নিজের কোনটি নিউক্লিওফাইল এটাও বলতে পারবা, দেখো 1 নাম্বারটা, বাকিগুলো কিন্তু ইলেকট্রোফাইল, এগুলা কিন্তু ইলেকট্রন গ্রহণ করে। কার্বন আয়নের সুস্থিত, এই যে আমরা বলছিলাম সবচেয়ে বেশি সুস্থিত হলো কত নাম্বারটা? 3 নাম্বারটা। এই যে সুস্থিত 1 নাম্বারটা সবচেয়ে বেশি সুস্থিত, এরপর 2 নাম্বার, এরপরে কি 3 নাম্বার, এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি। দেখো সর্বাধিক স্থায়ী কার্বন আয়ন, বলো এটা কি হবে? এটাই হবে আমাদের এই যে এ, সে সবচেয়ে বেশি স্থায়ী। আর সবচেয়ে বেশি সক্রিয় হবে এটা, 3 ডিগ্রি, সে হবে সবচেয়ে বেশি সক্রিয়। সর্বাধিক সক্রিয় কার্বোক্যাটায়ন, বলতো কার্বোক্যাটায়ন এখানে সবচেয়ে সক্রিয় কি হবে? ডি, সে হবে সবচেয়ে সক্রিয়, আর সে হবে স্থিতিশীল। আর সবচেয়ে সক্রিয় কে হবে? যেটা হলো কোনো ডিগ্রি ন, 0 ডিগ্রি, ঠিক আছে, মিথাইল যেটা। দেখো কোন যৌগটি ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ায় বেশি সক্রিয়, এই ক্ষেত্রে কোনটা হবে আমাদের? বিউটিন। বিউটিন সে হলো ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া বেশি দেয়। আমরা যখন অ্যালকিন পড়বো তখন এটা আরো ডিটেলসে পড়বো, ঠিক আছে? নিচের কোনটি জড়তা শক্তি স্তরে 3 জোড়া ইলেকট্রন থাকে? দেখো তো কোনটার ক্ষেত্রে 3 জোড়া ইলেকট্রন পাওয়া যায়? কার্বোক্যাটায়নের জন্য 3 জোড়া ইলেকট্রন পাওয়া যায়, ঠিক আছে, আমরা এটা মুখস্থ রাখবো যে কার্বোক্যাটায়নের জড়তা স্তরে কয় জোড়া ইলেকট্রন পাওয়া যায়? 3 জোড়া, 6টি ইলেকট্রন পাওয়া যায়। ইলেকট্রোফাইল হিসাবে কে কাজ করে? এখানেও বোঝা যাচ্ছে, দেখো সে ইলেকট্রোফাইল না, সে ইলেকট্রোফাইল না, সে কিন্তু ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, দেখো সেও নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি, সে কি হিসেবে কাজ করে? নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। আচ্ছা, তাইলে আমরা আজকে যা বলছি, আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই। যে আমরা অনুশীলনী থেকে মোটামুটি সবগুলাই, যেগুলো একদম কমনলি যেগুলো আসে মেডিকেলে, ওইগুলো বলার চেষ্টা করছি। তো তোমরা এতটুকু পর্যন্ত বাসায় একটু ভালো করে পড়বা। কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা আমাকে একটু জানাও ইনবক্সে, যে কারোর কোনোটা বুঝতে অসুবিধা আছে। তাহলে আমরা একটু চেষ্টা করব লাস্ট, বাকিগুলো আমরা চেষ্টা করছি যেগুলা বেশি আসে মেডিকেলে এবং এভাবে আসে ওই জিনিসগুলো বলার। তো তোমরা সবাই বাসায় এগুলো এভাবে পড়ার চেষ্টা করবা। পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা আবারও জৈব রসায়ন নিয়ে আসবো, জৈব রসায়নের বাকি টপিকগুলো পরবর্তী ক্লাসে আমরা শেষ করার চেষ্টা করবো। সো আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই। ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আল্লাহ হাফেজ। ধন্যবাদ।